সো মেনি অ্যাক্টার্স যারা ধরো দিনে 500 টাকা পায়, তাদেরকে যে কি বাজেভাবে ট্রিট করা হয়, এই এখানে দাঁড়া, ওই ওখান থেকে নড়বি না, দে হ্যাভ আ নেম। ইউ আর প্রবলি বাইং আ সিগারেট প্যাকেট ওয়ার্থ মোর than their daily wage. At least show them some decency, some respect. আর এই লোকগুলোই তারপরে লিখবে গাজার জন্য আমরা অনেক প্রেয়ার্স পাঠাচ্ছি। আর ওদের বাড়িতে না একটাই প্লাস্টিকের চেয়ার, ওই প্লাস্টিকের চেয়ারটা পুরো বাড়ির মাঝখানে রাখলো। আমার মনে হলো আমি সিংহাসনে বসছি। I don't want to use this emotional baggage to, আমি জানি অনেকেই এটা করে হয়তো, I want to live this moment sadly because I have lost somebody very dear to me. I don't want to utilize this moment for something which will help in my craft. শাহরুখ খানের ডন দেখতে গেছিলাম 2006 সাল, ইফ আই এম নট মিস্টেকেন, ঠিক আছে? লাইন লেগেছিল নবীনা থেকে অলমোস্ট লেক গার্ডেন্স ফ্লাইওভারও। ক্রেজটা বুঝতে পারছেন? একটা ডায়লগ শুনতে পারছিলাম না, এত চিৎকার, পয়সা ছড়াছড়ি। সেম জিনিসটা আমি নবীনার বাইরে দেখলাম কবির সিং এর সময়। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণব খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। প্রথম যেটা রিকোয়েস্ট আপনাদের কাছে, 70% এখন অব্দি 70% লোকজন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইবটা করে দিন, আমাদের তাতে একটু সুবিধা হয়। আর মেম্বারশিপটা আমরা চালু করেছি, আপনারা অলরেডি জানেন। সাবস্ক্রাইব বাটনের ঠিক পাশে জয়েন বলে একটা বাটন আছে, সেটা যদি করেন তাহলে আমাদের একটু সাপোর্ট হয়, এই কন্টেন্টগুলো নিয়ে আসার ক্ষেত্রে আমাদের আর একটু সুবিধা হয়। আজকের এপিসোড শুরু করার আগে বলে দিই, সেটা হলো আমাদের আরও দুটো চ্যানেল আছে, তার মধ্যে সোল কানেকশন বইঠেককে আপনারা অনেকেই চেনেন, এবং আরেকটা চ্যানেল আছে সোল কানেকশন ক্লিপস। বইঠেকে আমরা বই নিয়ে কথা বলি, আপনারা অলরেডি অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য বলে দিই, প্রত্যেকটা এপিসোডে একটা বই নিয়ে কথা বলি। আর ক্লিপসের ক্ষেত্রে এই পুরো এপিসোডটা যতটা লম্বা হয় সেই পুরোটার থেকে ইন্টারেস্টিং কিছু পার্টস কেটে ক্লিপস চ্যানেলে দিই। সো আজকের এপিসোডে আমার সঙ্গে আছে সোহম মজুমদার। সোহম মজুমদারকে আপনারা বিভিন্ন কাজে বিভিন্ন সময় দেখেছেন, কিন্তু সবচেয়ে বেশি যেই কাজটার জন্য ও পরিচিত হয়েছিল সেটা হলো কবির সিংয়ের একটা চরিত্র, শাহিদ কাপুরের সঙ্গে, যে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র, এবং সেটা খুবই অ্যাক্লেমড হয়, সেটা খুবই পপুলারও হয়। কিন্তু সোহমের সঙ্গে যখন এপিসোডটা করা শুরু করব ভেবেছিলাম যে, আমি ঠিক এক্স্যাক্টলি চিনতাম না, সোহমের সঙ্গে আলাপ ছিল না, বাট এই এপিসোডটার মধ্যে ওভারঅল এমন একটা কনভারসেশন হয়েছে, যে কনভারসেশনটার মধ্যে একটা পজিটিভিটি আছে, যে কনভারসেশনটার মধ্যে একটা ডেপথ আছে, এবং সেটা অ্যাকচুয়ালি আমি সোহমের থেকে বোধহয় শুরুতেই এক্সপেক্ট করিনি। বাট আস্তে আস্তে এই কনভারসেশনটা খুবই অর্গানিক একটা কনভারসেশনে পরিণত হলো, এবং ফাইনালি আমরা অনেক কিছু নিয়ে কথা বলেছি থ্রু দিস হোল টাইম। এই কনভারসেশনটা একটা খুবই পজিটিভ কনভারসেশনে ট্রান্সফর্ম হয়েছে, এবং কথা বলতে বলতে খুবই অর্গানিক একটা কনভারসেশন ক্রিয়েট হয়েছে। এই পুরো রুমে আমাদের যতজন টিম মেম্বার থাকে তাদেরও খুব ভালো লেগেছে, সবাই খুব এনজয় করেছে, এবং সবাই খুব এনগ্রোসড ছিল এই কনভারসেশনটা। আশা করি আপনারাও যখন দেখছেন যেখান থেকেই বসে ততটাই এনগ্রোস থাকবেন যতটা আমরা ছিলাম। সো আজকের এপিসোডে আমার সঙ্গে আছেন সোহম মজুমদার। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। আজকে আমাদের সঙ্গে আছেন সোহম মজুমদার। সোহমের অভিনয় অনেকদিন ধরেই দেখছি, এবং আপনারাও অনেকেই দেখছেন, বাট সোহমের সঙ্গে সামহাও আলাপ ছিল না আমার। দু একবার ইনডিরেক্ট কথাবার্তা হচ্ছিল, আমার ইনডিরেক্টলি আলাপ হওয়ার কথা হয়েছিল একটা কাজের বিষয়, আমারই টিমের একজন তোমার সঙ্গে যোগাযোগ করেছিল, বাট স্টিল সেই সময় ইউ আর বিজি। তো আজকে মনে হলো চলো লেটস একটা আড্ডা হোক একদম, এবং তোমার জার্নিটা সম্পর্কে একটুখানি জানার ইচ্ছা হলো। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস ফর পাটালিগঞ্জের পুতুল খেলা, কারণ পিপল আর লাভিং দ্য ফিল্ম, এবং তোমার পারফরমেন্স নিয়ে প্রত্যেকে আলাদা করে বলছে যে দে আর লাভিং ইট। হ্যাঁ, আমরা সোল কানেকশন পডকাস্ট জেনারেলি আমরা শুরু করি ছোটবেলা থেকে। আচ্ছা, ঠিক আছে, কেন? তার কারণ আমার মনে হয় ছোটবেলাটা আমাদের তৈরি করে, এটা আমাদের যারা দর্শক তারা প্রত্যেকেই জানেন। তোমার ছোটবেলা কোথায় কেটেছে, কিভাবে কেটেছে একটু বলো। আমার তো জন্ম ব্যারাকপুরে, কোর্টের ওখানটাতে, গোলামহল কোর্টটার ওখানে। কিন্তু আমার ছোটোবেলাটা কেটেছে, আমি তারপরে 4 বছর বয়সে কলকাতায় শিফট করে যাই, কারণ আমি ডন বস্কো পার্ক সার্কাস নামক একটা স্কুলে পড়েছি। অ্যান্ড ওটাতে একটু কি হয়ে যায়, ওয়ান্স ইউ স্টার্ট স্টাডিং ইন সাচ এ স্কুল, একটু ট্যাশ হয়ে যাও তো কোথাও গিয়ে একটা আননোয়িংলি ইউ বিকাম, ইউর পিয়ার গ্রুপ বিকামস পিপল যারা অরবিট হাইটসে থাকে তখনকার দিনে। দোজ, আমি আমার টাইমের কথা বলছি, এখন আরও অনেক কিছু হয়ে গেছে আই এম শিওর। অ্যান্ড ওটা আননোয়িংলি তুমি পিয়ার প্রেশারেই ওই ট্যাশ ব্যাপারটা তোমার হয়ে যাবে, অ্যান্ড ইটস ভেরি ডিফিকাল্ট টু নট অ্যালাউ দ্যাট টু হ্যাপেন টু ইউ। কারেক্ট। তো আমার ছোটোবেলাটা প্রাইমারিলি কেটেছে কলকাতায়, কিন্তু আমি
ছুটি পড়লেই ধরো সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন, আমাদের যেই নর্মাল ছুটিগুলো থাকতো তখনই আবার চলে যেতাম মামাবাড়িতে। আমার মামাবাড়ি টিটাগড় পাতুলিয়া বাজারের ওখানে। আমার ছোটোবেলাটা প্রচণ্ড একটা ডাইকটমাস সিচুয়েশনে কেটেছে, ওয়ার আই অ্যাম মিটিং পিপল অফ টু এন্ডস। আচ্ছা, আমি ইকোনমিক রেঞ্জের কথা বলছি না কিন্তু একদম, মানে টু এন্ডস বলতে ধরো পাতুলিয়াতে আমি যখন যাচ্ছি তখন আমি ছোটকা, বিলে, হ্যাঁ আমাদের যারা চপ, বগলা রিক্সা চালায়, মানে এদের সাথে বা এদের ছেলেদের সাথে আমার বন্ধুত্ব হচ্ছে, এদের সাথে ক্রিকেট খেলছি। আবার কাট্টু ছুটি যখন শেষ হয়ে যাচ্ছে বা 10 দিন ওখানে কাটাচ্ছি, 10 দিন এখানে কাটাচ্ছি, হে বাড়ি হোয়াটসঅ্যাপ, what did you do? So yeah, yesterday we went to Saturday club, you know, my parents bought me that thing. মানে the entire conversation is very different. So এই dichotomy-টাতে for a child it's very confusing. যে what is cool or what is not cool, how do you keep yourself accepted in such a, তো আমি তখন ভাবলাম surrender yourself, তাই performance. I felt an escape there. আচ্ছা, হ্যাঁ, ম্যাসিভ এসকেপ। আমি শাহরুখ খানের ফিল্ম দেখে বড় হয়েছি, যেটা আই এম শিওর মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার জেনারেশন। শাহরুখ খান, সালমান খান, ও জানে জানা, আমাদের দিল তো পাগল হ্যায়, এইগুলো ভরিয়ে দেখেছি। আর আমার বাবা মার ওইসব রেস্ট্রিকশন ছিল না যে ফিল্মস দেখতে পারবে না অ্যান্ড অল অফ দ্যাট। প্রিটি ওপেন লিবারেল পিপল। আমার বাবাই আমাকে ফার্স্ট বিটলসের সিডিটা গিফট করেছিল। সো introduction to music, introduction to all sorts of films happened through my parents only. তো সেই দিক থেকে আমি ডেফিনেটলি লাকি। তো এইভাবেই আর কি আমরা, মানে আমার জার্নিটা সর্ট অফ শুরু হয় ডাইকটমি দিয়ে, যে একদিন এখানে আই এম টকিং ইন অ্যাবসলিউটলি অল সর্টস অফ ডিফারেন্ট থিংস, আর ওদের ওখানে হচ্ছে ক্রাইসিসটাই আলাদা। ঠিক, আমাদের আম গাছের আমটা চুরি হয়ে গেছে, ওকে ধরতে হবে, চল। ছেলেটা যে চুরি করেছে তার নামই গন্ডগোল, ইউনো, এদের নাম ওরকম পড়ে যায়, গন্ডগোল, গন্ডগোল নিচে, গন্ডগোল নিচে। সো ইট ইউজ টু বি দ্যাট। ওখানে প্রচণ্ড একটা কমিউনিটি ফিলিং আসতো। এখানেও ছিল, এখানেও আমার যারা বন্ধুরা ম্যাসিভলি মানে হেল্পফুল টুয়ার্ডস ইচ আদার, বাট ক্রাইসিস ওয়ার ডিফারেন্ট। এখানে ক্রাইসিসটা হচ্ছে, ইউনো, আনিশা ব্রোক আপ উইথ মি, সো আই এম ফিলিং ভেরি স্যাড, হোয়াট ডু ইউ থিঙ্ক আই শুড ডু, অ্যান্ড সো দ্য ক্রাইসিসেস ওয়ার ভেরি ডিফারেন্ট। তো আমার মনে হলো যে এইখান থেকে এই কনফিউশনটার সাথে ডিল করার কয়েকটা এসকেপ তো চাই। একটা হলো আমার এমনি পারফরমেন্সে, সেটা নাচ, গান। আমি ব্যান্ডেও গান গাইতাম, আমাদের স্কুল ব্যান্ডে। সো দ্যাট ওয়াজ আ ম্যাসিভ এসকেপ। তুমি গান শিখেছো কোনোদিন? হ্যাঁ, আমি শিখেছি ইস্টউড ক্লাসিক্যাল 2 বছর শিখেছি। অ্যান্ড আগেন আমি ইনফ্যাক্ট হাওয়াইন গিটারও শিখেছি 8 বছর। হ্যাঁ, 8 বছর হাওয়াইন গিটার শিখেছো? এখন বাজাও না? বাজাও না, এখন আর বাজাই না, কিন্তু আই হ্যাভ ডিপ ফন্ডনেস ফর ইট। কিন্তু যেটা হয়ে গেছিলো, আমি কেন বাজাই না সেটার মধ্যে একটা হিপোক্রেসি আছে। আমরা যখন বড় হচ্ছিলাম দেখলাম স্প্যানিশ গিটার বাজাচ্ছে। ঠিক, স্প্যানিশ গিটার বাজিয়ে দে আর বেসিক্যালি সেইং দ্যাট আমরা কুল। হ্যাঁ। আমি তখন হাওয়াইন গিটারটা এরকম নিয়ে ভাবছি যে ভাই কি করছিস, আওয়াজ দিত, কি শিখছিস, এটা দরবারি কানারা কি বাজাচ্ছিস। So I felt like I need to, like, acceptance was a big part of me growing up. Once I realized that that is not important, তখন আমার আর কিছু যায় আসলো না। আর ওটা হতে আমার একটু টাইম লেগেছিল। I had to turn about 18 or 19. এখনও we are constantly seeking validation, but কিছুটা হলে ওটা কাটিয়ে উঠতে পেরেছি হোপফুলি। দেখো, অ্যাকসেপ্টেন্সে যায়, মানে এটা তো সত্যি কথা। ছোটোবেলাতে একটা জিনিস হয়, সেটা হলো গ্রুপের মধ্যে আমার পজিশনটা কোথায়, আমি বন্ধু বান্ধবদের মধ্যে ঠিক কী জায়গায় আছি, এটা কিভাবে দেখা হয় আমাকে, এটা ছোটোবেলা থেকে শুরু করে আমার মনে হয় মানে এন্ড অফ আওয়ার লাইফ অবধি আমরা এটা ভাবতেই থাকি। একদমই, কারণ আর ওটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আমার মনে হয় পিয়ার প্রেশারটা না খুব বিভিন্নভাবে ওয়ার্ক করে, আর অনেক স্তরে ওয়ার্ক করে। এটা একটা জায়গায় তুমি হয়তো দলের পান্ডা, ধরো এই পাতুলিয়া গ্রুপে আমি কিন্তু দলের পান্ডা, আমার কাছ থেকেই ব্যাট বল কিনে নিয়ে যাচ্ছে, সেই ব্যাট বল দিয়ে খেলা হচ্ছে, সে আমি মুরগি বানিয়ে কিনছে সেটা জানি না, বাট তাও তখন ইউ ফিল লাইক দ্য কিং অফ দ্যাট গ্রুপ। ঠিক, একদম। আবার কলকাতার গ্রুপটাতে এসে আমার মনে হতো যেন আরে আমাকে আই হ্যাভ টু ম্যাচ আপ টু দ্যাম। সো ওই বিষয়টা অনেক সময় টাসেলটা আই এম পারহ্যাপস, মানে একটা খুবই ভেগ সিনারিও বলছি, কিন্তু this was the scenario. My friends are beautiful and brilliant people. I got lucky with the kind of people they are.
আচ্ছা, এরা যদি এরা যদি আবার খারাপ মানুষ হতো হয়তো আমি বকে যেতাম কি রাইট, অন্যদিকে চলে যেতে পারতাম, বাট আই কুড আন্ডারস্ট্যান্ড ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ I am trying to fit into their milieu than them trying to fit into mine. এটা আমার খুব হতো। এবং সেই ডাইকোটমিটা তোমার সেটা আমার মনে হয়, দেখো এই ডাইকোটমিটা আমাদের সমস্ত ক্ষেত্রেই থাকে, কারণ ধরো আমরা এই মুহূর্তে যখন আমি পডকাস্টে কথা বলছি, ধরো একটা পার্টিতে গেলাম, তখন কিন্তু ইউ নিড টু বি একটু হলেও ইউ নিড টু হ্যাভ এ, মানে তোমার একটা নিজস্ব চেঞ্জ তোমার মধ্যে তৈরি হয়ে যায় যখন তুমি কারোর সঙ্গে একটা ফাসাদ তৈরি হয়ে যায় যখন তুমি কারোর সঙ্গে কথা বলছো, কিছু ফেক হাসি আমাদের হাসতে হয়, আমরা জানি সেটা, এটা হয়েই যায়। বাট আই ক্যান গিভ ইউ আ ব্রিলিয়েন্ট অ্যাডভাইস, ডোন্ট গো টু দিস পার্টিস, ডোন্ট, ইট উইল নট হেল্প আস হোয়াটসোএভার। আমি চাই না এটা, হ্যাঁ আমি শিওর তোমার যেটুকুনি আমরা ইন্টারাকশন করলাম, আই ডোন্ট নো ইউ ইনাফ, বাট আমার মনে হলো তুমি আমি চাই না, আমি গেলেও যদি সিনেমা দেখতে কেউ ডাকে, আমি চাই মাঝে মাঝে সিনেমা দেখে আমি পালিয়ে আসি, সিনেমা দেখে আমি পালিয়ে আসি, জাস্ট পালিয়ে আসি। আর যদি খুব কাছের বন্ধু কেউ হয় যার সঙ্গে খুবই ভালো কানেকশন, সে ডাকলে অনেক সময় না করতে পারি না, খুব কম হয় সেটা, স্টিল আমি সেই সমস্ত পার্টিতে গেলেও খুব চুপচাপ দাঁড়িয়ে থাকি আর কি, মানে আমি খুব বেশি তার মধ্যে থেকে এমন কেউ পেয়ে যাই আমি, এমন কাউকে যেখানে একটা আমার এই পার্সোনাল পডকাস্টের মতো হয়ে যায়। আর আমার মনে হয় ক্রিটিকটা পার্সোনালও রাখা উচিত, তুমি পাঁচজনকে জানিয়ে তোমার ক্রিটিকটা মানে কি, হোয়াট আর ইউ ট্রাইং টু, কোনো মানে হয় না। হ্যাঁ, তো বেশ, তোমার ছোটবেলাটা একটা ইন্টারেস্টিং একটা পার্সপেক্টিভ পাওয়া গেল তোমার ছোটবেলা থেকে, কারণ আমার মনে হয় অনেকেই এটার সঙ্গে রিলেট করবেন যারা হয়তো ডাইকোটমিটা আলাদা, কিন্তু ডাইকোটমিটা কিন্তু সারা জীবন আমাদেরকে বয়ে নিয়ে বেরাতেই হয়। বাট ইট ওয়াজ থারলি এন্টারটেইনিং। কারেক্ট একদম। আমার মা বাড়ির লোকজন থারলি, আমার দাদু মানে এই পিচে কথা বলতো সারাক্ষণ, অ্যান্ড ইট ওয়াজ মানে যা হতো কি বলতো, মানে ইট ইউজ টু স্টেম ফ্রম দেয়ার। এভরি ড্রামা ইন মাই লাইফ স্টেমড ফ্রম মাই মা বাড়ি। আমার মাসিরা হোক, আই হ্যাভ বিন সারাউন্ডেড বাই আ লট অফ মাসিস, তো সেই ফেমিনিন এনার্জিটা আমার খুব স্ট্রং তার জন্য, ঠিক আছে। মামারাও ছিল অনেকে, কিন্তু মাসিরা বেশি ক্লোজ ছিল আর কি। তাছাড়া আবার কলকাতায় যেটা দেখতে পারতাম, আমাদের পাড়ার ফাংশন, গল্ফ গ্রিনে আমি বড় হয়েছি, ওখানে অনেক এমনি অ্যাক্টার্সরা থাকেন, তো ওরা পাড়ায় নাটক করতো, আমি নিজে নাটক করেছি পাড়ায়। দুর্গাপুজোটা, ইউনো ওয়াট দুর্গাপুজো ইন কলকাতায়, তো ওইটা নিয়ে একটা চলতো। তাছাড়া আরও অনেক কিছু, আমাদের ছোটোবেলাটায় আমরা তো মাঠে ঘাটে খেলতাম, আর শুধু ক্রিকেট ফুটবল না, আমি লুকোচুরিও খেলেছি, আমি লক অ্যান্ড কিও খেলেছি, আমি কিছুটা কিতকিতও খেলেছিলাম পিয়ার প্রেশারে এসে, কারণ কিতকিত যেই একটা মেয়ের গ্রুপ যারা খেলছিল তার মধ্যে একজনকে আমার খুব পছন্দ ছিল, তো কিতকিত কেন, আমি মানে যা খুশি খেলতে পারতাম তার জন্য, সো আঁকার ক্লাসও জয়েন করেছিলাম তার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তুমি ছোটবেলা থেকে প্রেমিক মানুষ ছিলে নাকি? এটাই আমার একটা বন্ধু একটা খুব সুন্দর গান লিখেছিল, পালিয়ে যাওয়ার গান বলে, ওখানে একটা লাইন ছিল, আমি প্রেম করতে পারি, প্রেমিক হতে পারি না। বাবা, আচ্ছা। আই থিঙ্ক আই লাভ ইউ ডিয়ারলি, মানে আজকে তুমি আমায় যদি চেনো, আমি যা মানে এমপ্যাথ, আই লাভ ইউ উইথ অল মাই হার্ট। আমার কোনো কিচ্ছু, মানে দেয়ার উইল বি নাথিং বিটুইন ইউ অ্যান্ড মি অ্যাপার্ট ফ্রম আওয়ার ক্লোথস, বাট আই ডোন্ট নো ওয়েদার আই এম আ গুড লাভার। I don't know whether I think I am impatient. আচ্ছা, I feel that I am. I don't think I'm a good lover. বেশ, যখন প্রেম নিয়ে কথা হচ্ছে, প্রেম একটা জিনিস বলো আমাকে, তুমি মোটামুটি আমার জেনারেশনের ঠিক পরের জেনারেশনই বলা যায়, 93 বর্ন, তার মানে আমার থেকে ঠিক 10 বছর 11 বছরের ডিফারেন্স তোমার। যেই সময়টায় আমরা বড় হচ্ছে, আমাদের জীবনে সিনেমা খুব ইম্পর্টেন্ট একটা ভূমিকা নিয়েছে প্রেমের ব্যাপারে। বাকি কিছুর ব্যাপারে না নিয়ে থাক, প্রেমের ব্যাপারে তো নিয়েছেই, 100%, মানে সেটা তো হয়েইছে। একজন আর্টিস্ট হিসেবে, মানে যদি আমরা আর্ট প্র্যাকটিশনার বলা বোধহয় বেটার হবে, একজন আর্ট প্র্যাকটিশনার হিসেবে তোমার তো একটা ইন্টারনাল কনভারসেশন আছে, ইন্টারনাল একটা জার্নিও আছে। এটা কি কোথাও প্রেমের সঙ্গে মানে প্রেমিক হতে গিয়ে বাধা সৃষ্টি করেছে তোমার জীবনে? না, আমাকে অনেকে এটা ইনফ্যাক্ট বলে যে আমার ধরো খুবই বাজে ব্রেকআপ হয়েছে বা কিছুই হয়েছে, তখন অনেকে বলে আমার অ্যাক্টর বন্ধুরা যে এটাকে ইউজ কর। আমি বলি আমার সাথে কথা বলিস না, যা সরে যা আমার সামনে থেকে, ডোন্ট টক টু মি লাইক দিস। আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দিস ইমোশনাল ব্যাগেজ টু, আমি জানি অনেকেই এটা করে হয়তো,
ইমোশনাল মেমোরি ইউজ করে এই বিষয়টা করা, আমি কোনোটা ভুল ঠিক বলছি না। আই ওয়ান্ট টু লিভ দিস মোমেন্ট স্যাডলি বিকজ আই হ্যাভ লস্ট সামবডি ভেরি ডিয়ার টু মি। I don't want to utilize this moment for something which will help in my craft. ঠিক, আমি সেই হিসাবে বিষয়টাকে দেখতে চাই না। আমি অতটাও সেলফিশ হতে পারি না, আমি অতটাও ডিট্যাচড নই বিষয়টার থেকে। ইট ইজ ট্রিমেন্ডাসলি ডিস্টার্বিং ফর মি এবং পেইনফুল অ্যান্ড পেইনফুল। আমি হয়তো মানে একটা প্রেমে ব্যথা পেয়ে আমি গান বা কবিতা লিখতে পারবো না, অন্যরা লিখে গেছেন, আমি সেগুলো পড়বো কি শুনবো। আমি হয়তো নিজে লিখতে পারবো না, আমি এত ব্যথায় বা হোয়াট এভার হাউএভার আই অ্যাম অ্যাট দ্যাট স্টেজ অফ মাই লাইফ। আমি জানি না, হয়তো লাইফ ইজ স্টিল লং অ্যান্ড আই ডোন্ট নো, নেভার সে নেভার। আমি বরঞ্চ একটা চরিত্রের জন্য কিন্তু আবার কবিতা লিখতে পারি, চরিত্র হয়ে। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন এসেছিল। আমি ধামাকা বলে একটা ফিল্ম করেছিলাম, উইচ ওয়াজ লেফট অফ সেন্টার একটা ক্যারেক্টার ওখানে প্লে করেছিলাম, যেটা তো সেই সময় অ্যাজ এ ওয়ার্কশপ আই ইনকালকেটেড এ লট অফ দুষ্যন্ত কুমার, এইসব রাইটার্সদের। তখন আমি অনেকগুলো কবিতা নিজে জার্নাল হিসাবে লিখতাম, সো দ্যাট হোয়াট আই এম ফিলিং সেটা যদি আমি একটা জার্নালিং হিসাবে এক্সপ্রেস করতে পারি। বাট কামিং ব্যাক টু ইউর পয়েন্ট, আমি ওটা ইন্টারকানেক্ট করাতে পারি না। আমাকে যদি ধরো আমার পরের দিন একটা সিন আছে যেখানে কাঁদতে হবে, আর আমার তার আগের দিন ব্রেকআপ হয়েছে, আমি ওই ব্রেকআপের ইমোশনটা এই কান্নার ইমোশনের সাথে ম্যাচ করাতেই পারবো না। অ্যান্ড ইউ আর চিটিং ইউর অডিয়েন্স, দেন ইউ আর চিটিং ইউর ক্রাফট, ইউ আর চিটিং ইউর ক্রাফট। তোমার এটা গেল ইমোশনের সঙ্গে কানেক্ট না করা, কিন্তু আমি বলছি যদি এরকম হয়, ধরো তুমি ইউ আর ইন এ ভেরি বিগ পেন, মানে একটা ব্রেকআপ যে কোনো মানুষের জন্যই বোধ হয়, যে কোনো সম্পর্ক ভাঙা সেটার প্রচুর বড় ধাক্কা হয় একটা মানুষের জন্য। কেউ সে ধাক্কাটা থেকে খুবই অ্যাভয়েড করে যায়, ধাক্কাটাকে পার্টি করে এদিক ওদিক করে যা করে ওই দুঃখটাকে অ্যাভয়েড করতে চায়। কেউ সে দুঃখটাকে অ্যাকসেপ্টও করে নেয়। তো আমি সামহাও অ্যাকসেপ্টেন্সে বিশ্বাসী। এই পেনের মধ্যে ধরো পরদিন তোমার একটা শ্যুট আছে, যে শ্যুটটাতে ইউ হ্যাভ টু বি ভেরি হ্যাপি। এটা অসুবিধা হয়নি? ইটস সো টাফ। সেখানেই তোমার ওই শব্দটা ফাসাড। উই আর প্লেইং, মানে ড্রেস আপ ফর আ লিভিং। এটা আমাকে অনেক দিন আগে একজন শিখিয়ে দিয়েছিল, যে ইনফ্যাক্ট মাইজনারও বলেছে অ্যাক্টিং ইজ অল অ্যাবাউট বিহেভিং ইন ইম্যাজিনারি সার্কামস্টান্সেস। এবার অ্যাক্টিং ইন রিয়েল সার্কামস্টান্সেসটা কী করে হবে সেটা মাইজনার কেন কেউই শেখায়নি, বাবা মাও শেখায়নি। বাবা মা নট প্রিপেয়ার্ড ফর সাচ সিনারিওস বলে আমার মনে হয়। চলো কিছু হবে না, এই কিছু হবে নাটা ইজ নট দ্য ওয়ার্ডস দ্যাট ইউ ওয়ান্ট টু হিয়ার অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। ঠিক। তো তোমাকে নিজেকেই মোটিভেট করতে হবে, তোমায় নিজেই ভাবতে হবে যে এই সিনটা, কারণ ইউ হ্যাভ টু বি আ প্রফেশনাল অ্যাট দি এন্ড অফ দ্য ডে। বাট এই প্রফেশনাল শব্দটাও না কোথাও গিয়ে আমার মনে হয় খুব মিসইউটিলাইজডও হয় কোথাও গিয়ে, মানে ইন দ্য সেন্স, মানে আমি যেটা বলার চেষ্টা করছি, পিপল আস্ক ইউ টু বি প্রফেশনাল বাট দে দেমসেলভস আর এক্সপ্লয়েটিং। যদি প্রফেশনাল হয় তাহলে এক্সপ্লয়েটেশন থাকবে না। It has to be a seesaw. It cannot be a slide where you are going down. ঠিক। তোমাকে বিম ব্যালেন্সটা তো রাখতেই হবে, এটাই আমার মনে হয়। মানে অ্যান্ড স্পেশালি উইথ, আই এম নট কমপ্লেনিং, আমি নিজেকে অত সিরিয়াসলি নিই না, কিন্তু স্পেশালি উইথ অ্যাক্টার্স আমি এটা দেখেছি হয়, আর বিভিন্ন লেভেলের অ্যাক্টার্সদের সাথে হয়। আমরা চলো তাও একটু কাজ করেছি বলে, একটা জায়গায় পৌঁছেছি বলে আমাদেরকে একটা চোখে দেখা হয়, আমি তোমার সাথে আজকে বসে আছি। দেয়ার সো মেনি অ্যাক্টার্স যারা ধরো দিনে 500 টাকা পায়, তাদেরকে যে কী বাজেভাবে ট্রিট করা হয়, ওই এখানে দাঁড়া, ওই ওখান থেকে নড়বি না, দে হ্যাভ আ নেম। ইউ আর প্রবলি বাইং আ সিগারেট প্যাকেট ওয়ার্থ মোর দ্যান দেয়ার ডেলি ওয়েজ। at least show them some decency, some respect. আর এই লোকগুলোই তারপরে লিখবে গাজার জন্য আমরা অনেক প্রেয়ার্স পাঠাচ্ছি। হিপোক্রেসি, ম্যাসিভ হিপোক্রেসি, ম্যাসিভ। আমি নিজেও মানে এই ক্ষেত্রে হয়তো নয়, আমি ম্যাসিভ এম্প্যাথ সেই হিসাবে, কিন্তু হিপোক্রেসিটা কোথায় বলো তো? এই একটা দামি ঘড়ি কিনে নিলাম জাস্ট বিকজ আমি একটা পার্টিকুলার টাকা পেয়েছি বলে।
একটা গাড়ি আজকেই তোমার এখানে আসার আগে জিজ্ঞেস করলাম কার পার্কিং আছে, তো সাচ স্টুপিড কোয়েশ্চেন্স, বাট ইটস দ্য রিয়ালিটি দ্যাট আই এম লিভিং ইন। আর পরের দিনই আমি গিয়ে হয়তো আই এম সো স্যাড, আই এম জেনুইনলি স্যাড অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য গাজা স্ট্রিপ, বাট what am I doing about it? The next day I'm calling you for my movie premiere. Yes, it is work, আমাদের কাজ করে যেতে হবে, কিন্তু তাও মানে what exactly am I doing about it? ট্রু। এটা বোধহয় আমার মনে হয় আরবান, যারা আমরা আরবান মানুষ তাদের বোধহয় এটাও একটা ডাইকোটমি, আমাদের এই ডাইকোটমিটার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। বাট আমি স্পেসিফিক্যালি তোমাকে বলবো, আই ডোন্ট ফাইন্ড ইউ, তুমি যেটা বলছো তুমি হিপোক্রিট, কেন হিপোক্রিট না মনে হয় আমার এই ব্যাপারটাতে, বিকজ ইউ রিয়েলাইজ দিস ফ্যাক্ট। যারা আমার মনে হয় যারা হু ডাজন্ট রিয়েলাইজ, মানে ওরা কিন্তু এটা করে যাচ্ছে এবং তারা ভাবছে না না এটা কোনো ভুল আমি করছি, এটা ইজ হিপোক্রেসি। আমার মনে হয় মোর হিপোক্রেসি দ্যান, কারণ একটা ভুল যদি তুমি অ্যাকসেপ্ট করতে পারি আমরা, যে হ্যাঁ আমরা না এটা করে উঠতে পারছি না, অ্যান্ড আই ফিল আই এম নট রাইট, দেয়ার ইজ দ্যাট অনেস্টি, যেই অনেস্টিটা হিপোক্রেসিকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা। আই অ্যাগ্রি স্যার, বাট তাও আমার অ্যাওয়ারনেসটা দিয়ে আমি কি পাল্টাতে পারছি? আমি চেষ্টা করি যে, ধরো আমি রিসেন্টলি আই কেম অ্যাক্রস দিস কাপল যারা সাদার্ন অ্যাভিনিউর ওই নজরুল মঞ্চের ঠিক সামনে যেই বাস স্ট্যান্ডগুলো ছোট ছোট তৈরি করা হয়েছে ওখানে থাকে একটা, এবং মানে বয়স্ক কাপল, তাদের ছেলেমেয়েরা তাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছে, দে কুড নট অ্যাফোর্ড আ বৃদ্ধাশ্রম আর এনিথিং অফ দ্যাট সর্ট, তাই ওরা ওই বাস স্টপেই ঘুমোয়, বাস স্টপেই থাকে, আমরা গিয়ে মাঝে সময় খাবার জামা কাপড় এগুলো দিয়ে আসি। এগুলো আমি করি বলে আমি এটার জন্য একদমই এটা অ্যাডভার্টাইজ করছি না, বাট আই এম জাস্ট ট্রাইং টু সে যে মানে ওয়্যার ইজ দ্য হিউম্যানিটি দেন? আমি কি এটা করছি সো দ্যাট আই ফিল বেটার অ্যাবাউট মাই সেলফ? দিস ইজ দ্য রিয়ালিটি উই আর লিভিং ইন স্যার। ইয়েস উই আর, এবং এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হ্যাপিনেস ইজ এ স্টেট অফ মাইন্ড, ওগুলো বড় বড় কথা, অ্যান্ড নট এভরিবডি উইল হ্যাভ দ্য লাক্সারি টু বাই দোজ বুকস। ঠিক। আমি এবং আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো তোমার এই কথাটাতে আমার মনে হয় নিজেরও একটুখানি ক্লিয়ার করা দরকার। আমি একটা কথা বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি। আমার এই, এবং অনেকেই বলে যে এইরকম একটা সময়ের মধ্যে পজিটিভ কী করে থাকা যায়। আমার বক্তব্য হলো পজিটিভিটি ডাজেন্ট মিন যে তুমি সবসময় বলো আমি হ্যাপি, আমি এই না, দ্যাট ডাজেন্ট মিন পজিটিভিটি। আমি আপনাদেরকেও বলতে চাই যে আমি পজিটিভিটি বলতে কি বোঝাতে চাই সেটা ইজ ভেরি ভেরি ক্লিয়ার টু মি, যে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা অবস্থানকে যদি আমি অ্যাড্রেস করতে পারি উইথ মাই ফুল মাইন্ডফুলনেস, দ্যাট ইজ পজিটিভিটি। ওয়েল সেড। কারণ আমার মনে হয় ইউ লিভ ইচ মোমেন্ট, তুমি বলছো। ইয়েস, ইচ মোমেন্ট, অ্যান্ড আই অ্যাকচুয়ালি উইটনেস এভরি মোমেন্ট, এভরি টাইম। আমি সব কিছুর ব্যাপারে আই এম অ্যাওয়্যার। আমার মনে হয় দ্যাট গিভস ইউ এ ফিলিং দ্যাট ইউ আর কন্টেন্ট। হ্যাপিনেস বিষয়টা একটু ডিফিকাল্ট। সবাই বলে হ্যাপি থাকা, মানে ভালো থাকা খারাপ থাকা নিয়ে অনেক কথা হয়, বাট আমার মনে হয় ইট ইজ নট অ্যাবাউট ভালো থাকা, ইট ইজ অ্যাবাউট কন্টেন্ট থাকা। ডু ইউ নো ইউর সেলফ প্রপারলি, ব্যাস তাহলেই হবে। তাহলে ইউ উইল বি ইন স্টেট অফ মাইন্ড, যেটা যদি সেই অর্থে কোট আনকোট হ্যাপি বলতে হয়, ইউ ক্যান বি হ্যাপি উইথ অল দোজ সরো। কিন্তু একদমই ইটস অ্যান অ্যামালগামেশন, আমরা যেটাই আছি ইটস ওই সব কিছুর মিশ্রণ। তো আমার মনে হয় না একটা বাদ দিয়ে আরেকটা এক্সিস্ট করতে পারে। অভিনয়ে আসা নিয়ে কথা বলি। অভিনয়ে আশাটা কবে হলো এবং কিভাবে হলো? তোমায় যেটা বললাম, ছোটোবেলা থেকেই আমি ওই এত ড্রামাটিক ফ্যামিলিতে বড় হয়েছি, যদিও আমার মাই প্যারেন্টস আর এনিবডি ফ্রম মাই ফ্যামিলি কেউই খুব একটা এই ফিল্ডে নয়। ইনফ্যাক্ট মাই ফাদার্স ফ্যামিলি ইজ প্রিটি অপোজিট, মানে ভেরি একাডেমিক, মানে অ্যান্ড দেয়ার ওয়াজ টু মাচ। আমার বাবা মার থেকে প্রেশার ছিল না, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি থেকে প্রচণ্ড প্রেশার ছিল। বিকজ ধরো আমার কাকা সিএ, মানে ওই অল ইন্ডিয়াতে টপ 100-এ ছিল ওরকম টাইপের। আমার বাবা আইআইটি, আমার দাদু পিএইচডি, এইসব। মানে তুমি বুঝতে পারছো তো ফ্যামিলিটা। সেখানে আই ওয়াজ কনসিডার্ড দ্য ব্ল্যাক শিপ।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কয়েকজন বলেওছে হয়তো। তোমার এডুকেশন ওই দিকে যায়নি, মানে আইআইটি না, আমি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। আমি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে ইলেকট্রনিক্স নিয়ে শেষ করেছিলাম। তারপরে আমি লার্সেন অ্যান্ড টুব্রোতে একটা ইন্টার্নশিপও করেছিলাম। ওই ইন্টার্নশিপটা করাকালীনই তখনও 90 আর এই ওয়ার্ক উইকের ব্যাপারটা অ্যানাউন্স করেনি, বাট সেটার কারণে না, ওই সামহাউ আই ফেল্ট দ্যাট 9 to 5 রুটিন ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। আমি বোরিং বলবো, ইটস ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দ্যাট ডিসিপ্লিন। আর কোইন্সিডেন্টলি সেম মাসেই আমি ধরো যেটায় আসবো, যে আমি স্কুলে অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতাম, থিয়েটার করা শুরু করলাম। আমাদের 11-12-এ আমাদের একটা ইংলিশ টিচার ছিল অনুপম ব্যানার্জি বলে, উনি ফ্রেন্ডস, রোমান্স অ্যান্ড কান্ট্রিম্যান, শুরু হলো শেক্সপিয়ার, আর অনেক রকমের মাহাত্মা ভার্সেস গান্ধী বলে একটা প্লে করেছিলাম। সো আই গট অ্যাওয়্যার অ্যাবাউট দ্য পলিটিক্স অফ আর সিনারিও। উই ওয়ার ভেরি ওপেন অ্যাবাউট দোজ ডিসকাশনস আর কি, ঠিক আছে। হি হ্যাড আ ভেরি ডিফারেন্ট পলিটিক্যাল আইডিওলজি, কিন্তু নেভার ডিড হি এনফোর্স হিজ পলিটিক্যাল ভিউ অন আস, ঠিক আছে। দ্যাটস ওয়াই ডিসকোর্স ইজ ইম্পর্টেন্ট। এগুলো আমরা ছোটোবেলা থেকে শিখেছি। তারপরে আমি আমাদের নিজের দল তৈরি করি, ম্যাড অ্যাবাউট ড্রামা বলে। 2011-এ উই স্টার্ট দিস থিয়েটার গ্রুপ। হ্যাঁ, মানে ম্যাডের নাম তো খুবই আচ্ছা শোনা। আচ্ছা, তো আমরা 2018 অবধি অপারেশনাল থাকি। তো এই 2011 to 18-এ আমরা অনেক জায়গায় গেছি আমাদের নাটক নিয়ে, শুধু কলকাতায় নয়, দেশ বিদেশ ঘুরেছি। স্পেসিফিক্যালি যখন পৃথ্বীতে একটা শো হয় বম্বেতে 2014-এ, ওই সেম মাসেই আমার ওই লার্সেন অ্যান্ড টুব্রোর ইন্টার্নশিপটা চলছে। ইন্টার্নশিপ করছি, 2 দিন ছুটি নিয়েছি শোটা করব বলে। ওই শোতে যে ওই স্টেজটায় উঠলাম, সেদিনই ডিসাইড করলাম দিস ইজ সামথিং আই ওয়ান্ট টু ডু ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। I still do not know whether I can be a professional actor, acting in films or anything of that sort. আমি যে শুধুই অ্যাক্টিংই করবো তারও কোনো, I wanted to become an artistic platform where if somebody uses MAD or if I create something else, তাহলে যেন লোকজন এসে we can have that conversation. কারণ আমার মতন আই এম শিওর অনেকে আছে যারা এটাতে আটকে যায়। তো আমি ওই আই নিউ হোয়াট আই ডু নট ওয়ান্ট টু ডু ফর দ্য রেস্ট অফ মাই লাইফ। আই ডিড নট নো হোয়াট আই ওয়ান্ট টু ডু। ইন নট ওয়ান্টিং টু ডু সামথিং ইজ মাচ মোর ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। তো সেইটা আমি খুব তখনই বুঝে গেছিলাম যে দিস ইজ নট সামথিং আই উড লাইক টু পারসিউ। তাই আমি আমার ক্যাম্পাসিংয়েও বসিনি, আমাদের যে কলেজের একটা ক্যাম্পাসিং হয়, বসিনি। তো তারপর থেকেই থিয়েটার তো 2011 থেকে প্রপারলি স্টার্ট করে দিয়েছিলাম। উই ওয়ার নভিসেস এট ফার্স্ট, বুঝতাম না কি লাইট নেওয়া কাকে বলে। চন্দন সেন খুব শিখিয়েছিল এই বিষয়টা এসে আমাদেরকে, তখন হেভি ছাড়তো আমাদের, খুব ভালোবাসি লোকটাকে আমি। অ্যান্ড দেন ওই আস্তে 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 মানে উই ওয়ার কী বলে ওটাকে, প্ল্যাঙ্কটন ইন এন ওশান। তারপরে উই স্টার্টেড বিকামিং প্রনস বোধ হয়, ঠিক আছে, ছোট 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 করে ওই ছোট্ট ছোট্ট পায়ে ঠিক পৌঁছে যাবো, ওরকম টাইপ। আর সামহাউ একটা বিলিফ ছিল, ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিলিফ, দুনিয়া পাল্টে দেবো। আর অ্যাগ্রেসিভ থাকে ওই সময়। পেন্টাগ্রামের একটা গান ছিল ভয়েস বলে, আর উই রেডি টু আস্ক দ্য কোয়েশ্চেন্স দ্যাট স্কেয়ার আস, ওখানে একটা লাইন ছিল। সো দ্যাট বিকেম মাই ট্যাগলাইন ফর আর কি, লাইফ অ্যান্ড ফর ম্যাড। তখন আমরা ওইভাবেই নাটকগুলো সৃষ্টি করলাম, ভুলও করেছি প্রচুর, বাজে শোজও করেছি প্রচুর, বাট সব কটার থেকেই শিখেছি। ইনফ্যাক্ট দ্য ব্যাড শোজ টট আস আ লট মোর দ্যান দ্য গুড শোজ এভার ক্যান। এটা তো আমার মনে হয় সব ক্ষেত্রেই হয়। আর ওই আমার মনে হলো যেন ম্যাড কোথাও গিয়ে একটা কমপ্লেসেন্সিতে চলে আসছে, বিকজ যেহেতু সাকসেস অ্যাট দ্যাট এজ ক্যান মিন ভেরি ডিফারেন্ট থিংস। আমরা দেখতে পাচ্ছিলাম জ্ঞানমঞ্চের বাইরে প্রচুর লাইন পড়ছে আমাদের নাটক দেখার জন্য। সামহাউ উই গট ভেরি কমপ্লেসেন্ট অ্যাবাউট দ্যাট বলেই আমার মনে হয়। অ্যান্ড তখনই আমি ডিসাইড করি যে একটা অডিশন হচ্ছিল ডিজনির আলাদিনের, যে প্লেটা হবে বম্বেতে। তো কিন্তু অডিশনটা পুরো ন্যাশনাল লেভেলে হয়েছিল বলে আই অডিশন ফর দ্যাট, অ্যান্ড আই বাই গডস গ্রেস গট থ্রু। যেহেতু আমি গানটাও গাইতে পারতাম। সেটাই তোমার প্রথম ছিল, প্রথম সেই অর্থে বড় ব্রেক। আমি বড় ছোট ব্রেক, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট কনসেপ্ট হোয়াটসএভার। আমার জাস্ট মনে হলো আমার একটা চেঞ্জ অফ এনভায়রনমেন্ট চাই, যেখানে আই ডু নট গেট স্ট্যাগনেটেড। তো সেইটা আলাদিন আমাকে দিল। সেই আলাদিন থেকেই তারপরে ওই যেহেতু বম্বেতে যাওয়া, তখনই আমি
একটা ছবি যেটা আমি করেছিলাম যার নাম কবির সিং, সেটার অডিশনটা পাই। অ্যান্ড তখন ওর নাম ছিল না কবির সিং, তখন জাস্ট বলা হচ্ছিল অর্জুন রেড্ডির একটা, আমি অর্জুন রেড্ডি কি তাও জানতাম না, বিকজ আই ওয়াজ নট এক্সপোজ টু সাউথ ইন্ডিয়ান সিনেমা অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। এতটাও তখন ক্রেজটা বাড়েনি যেটা এখন আছে। I just went there. I was almost not going for that audition. I was almost not going for that audition. But গেলাম, সিলেক্টেড হলাম। ফার্স্ট অডিশন ইন বম্বে অ্যাকচুয়ালি। ফার্স্ট অডিশনে সিলেক্ট হলে। বাট ওটা কোনো বড় ব্যাপার নয়, ইন দ্য সেন্স বড় ব্যাপার ইন দ্য সেন্স আমাকে এখনও অডিশন দিয়ে যেতে হয়। তো এরকম অনেক অডিশন আছে যেগুলো আমি এখন সিলেক্টেড হই না কিন্তু। সো ইটস নট লাইক, মানে ইউনিভার্স উইল ব্যালেন্স। ঠিক ঠিক, একদম Your destiny. ওই সময় তোমার হওয়ার ছিল, ওটা হয়েছে, তারপরে অনেক কিছু হয়েছে, 3-4টে রাউন্ড হয়েও হয়নি। সো আই ডোন্ট, মানে অফকোর্স আমি একটা পরিচিতি পেয়ে গেলাম, বাট তারপরে এখনও মানে আই হ্যাভ টু স্টিল অডিশন ফর এভরি রোল দ্যাট আই ডু। কিন্তু এই যে কবির সিং হওয়ার পর সবাই হঠাৎ করে চিনলো তোমাকে, মানে অবভিয়াসলি চিনলোই, কারণ কবির সিং সেই অর্থে বিরাট হিট। কিন্তু কবির সিং নিয়ে প্রচুর কথাবার্তা হলো, মানে প্রচুর লোকজন প্রচুর ব্যাকল্যাশও দিল। তোমার চরিত্রটা সম্পর্কে কেউ কিছু বলেনি, বাট ফিল্মের সাবজেক্ট নিয়ে তো তুমি যখন স্ক্রিপ্টটা শুনেছিলে, তোমার পার্সোনালি কোথাও অসুবিধা হয়নি অ্যাবাউট দ্য আইডিয়া অফ দ্য ফিল্ম? দেখুন স্যার, ফার্স্ট অফ অল তো আমরা অ্যাক্টার্স, ঠিক আছে, স্ক্রিপ্ট নিয়ে অসুবিধা ওইভাবে হয়নি আমার, কারণ আমি তখন স্ক্রিপ্ট যে আমাকে শোনানো হবে স্টেজে আমি অ্যাজ অ্যান অ্যাক্টার পৌঁছাইনি। ঠিক, আমাকে একটা কাজ বলা হয়েছে, শাহিদ কাপুর একটা বিশাল বড় নাম তখন, ছোটোবেলা থেকে দেখছি, ওর বাড়িতে গেলাম, মনে হলো যেন ভাই কাকে দেখছি। একদমই ঠিক আছে, একটা আমার 2017 অবধিও আমি এক্সপেক্ট করতে পারিনি 2018-তে আমি এই লাইফটা লিড করব। একটা গল্ফ গ্রিনে বসে থাকা ছেলে, জুহুর একটা শাহিদ কাপুরের বাড়িতে গিয়ে শাহিদ বলবে হোয়াটসঅ্যাপ বাড়ি, এটা আমি ভাবতে পারিনি হবে আমার সাথে। ট্রু। আর সেই ফিল্মটাই আবার এত, আমার প্রচুর স্ট্রাগল গেছে ওয়াইল শুটিং দ্য ফিল্ম। কীরকম? যেরকম ধরো, ডেফিনেটলি ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ, ইভেন দো আই ওয়াজ প্রিপেয়ার্ড, আমার মনে হলো যে আমি অতটা সড়গড় ছিলাম না ল্যাঙ্গুয়েজটা নিয়ে। আচ্ছা, আমার আরও কাজ করা উচিত ছিল। প্লাস সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যাজ আ মেকার ইজ এক্সট্রিমলি প্যাশনেট। সাম পিপল কনফিউজ ইজ প্যাশন উইথ অ্যারোগেন্স, আর সেটা হওয়াটা অনেকের ক্ষেত্রে স্বাভাবিকও। আই ক্যানট ব্লেম সামবডি ফর থিঙ্কিং দ্যাট ওয়ে। কিন্তু আমি তো কাছ থেকে মানুষটাকে দেখেছি, উনি যদি এই স্টেন্সগুলো এই কাপে না চান, উনি ওটা পছন্দ করবেন না। হি উইল সর্ট অফ আস্ক ইউ হাউ টু ব্রিথ এজ ওয়েল। আচ্ছা, উদাহরণ দিচ্ছি আপনাকে, একটা শট ছিল যেখানে শাহিদ এরকম জাস্ট ঘুম থেকে উঠে তার ওই কুকুরটাকে ডাকবে, যার নামও প্রীতি ছিল, প্রীতি করে ডাকবে। এটার কটা টেক হতে পারে আপনার মনে হয়? আপনি জানেন কটা টেক হতে পারে, একটা আন্দাজ লাগান। 5-6টা। 43 টেক্স। বাপরে। সো আমি না, ওই অনেকেই হয়তো বলেছে কবির সিং ইজ আ মিসোজিনিস্ট ফিল্ম অ্যান্ড অল অফ দ্যাট। আমি সবকে ক্রিটিসিজম সালাকো পে, অডিয়েন্স ইজ কিং সেই অর্থে। কিন্তু কোথাও গিয়ে আমার কাছে অ্যাচিভমেন্টটা একটু অন্য রকমের। আমি অ্যাচিভমেন্টটা আপনাকে বলছি, দুটো জিনিস। একটা হচ্ছে আমি নবীনায় শাহরুখ খানের ডন দেখতে গেছিলাম 2006 সাল, ইফ আই এম নট মিস্টেকেন, ঠিক আছে। লাইন লেগেছিল নবীনা থেকে পুরো আপনার আমাদের অলমোস্ট লেক গার্ডেন্স ফ্লাইওভার অব্দি, অলমোস্ট, পুরোটা নয়, অলমোস্ট লেক গার্ডেন্স ফ্লাইওভার অব্দি। ক্রেজটা বুঝতে পারছেন? একটা ডায়লগ শুনতে পারছিলাম না ডন, এত চিৎকার, পয়সা ছড়াছড়ি, তখনও কালচারটা ছিল, এখন হয়তো আছে, মানে আমি বলছি তখন আমি ওটা লাইভ দেখেছিলাম, ওপরে বসেছিলাম। সেম জিনিসটা আমি নবীনার বাইরে দেখলাম কবির সিংয়ের সময়। তো ওটা তো আমার কাছে, মানে আমি কি বলবো তখন, আই ক্রাইড। আমি কৌশিক স্যার ইজ মাই ফার্স্ট ফিল্ম ডিরেক্টর, আমার খুবই কাছের মানুষ। আমি ওনাকে বলে একটু চেয়েছিলাম যে আমি একটু নবীনায় যেতে পারি, উনি কথা বলিয়ে দিয়েছিলেন, আমি গেছি, আমি দেখছি এই লাইনটা। আর আমি সেম এক্সপিরিয়েন্সটা পেছনে বসে, কেউ জানে না আমি ঢুকেছি, আমি ঢুকে দেখছি সেম চিৎকার, সেম হইহুল্লোড়টা হচ্ছে। এটাকে আমি কি করে মানে অস্বীকার করে থাকতে পারি? একদমই তাই। এবং সবচেয়ে বড় কথা, এটা তো সত্যি যে অভিনেতা হিসেবে তোমার কাজ অভিনয়। এক্স্যাক্টলি। এবং আর ওই অ্যাকসেপ্টেন্সটাও, ভালো লাগাটাও
একদম, সবাই কোথাও গিয়ে অবশ্যই। ভ্যালিডেশনটা সিক করছে স্যার। অবশ্যই দেয়, অবশ্যই। সেটা নিয়ে কোনো ডাউট থাকা উচিত না। তো না, ওই সেটা- ভ্যালিডেশন কেউ যখন এসে তুমি আরে লোকজন ভাবতে পারছে না, তারপরে আমার বেরিয়ে এসে ভাবতে পারছে না আরে তুমি তো এটাতে ছিলে। হ্যাঁ, ওরা বুঝতে পারেনি আমি বাঙালি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেদিন আমি দেখেছিলাম, যখন আমি দেখেছিলাম তখন আমিও বুঝিনি তুমি আচ্ছা, বাঙালি। হ্যাঁ, হ্যাঁ। সো থ্যাংক গড, মানে আই হ্যাঁ, ডিড আ গুড জব একদম, হোপফুলি। একদম, একদম। এইটা একটা। দ্বিতীয় ছিল এই থিয়েটার মানে করাকালীনই একটা ছেলে ছিল সুরজ নামক। ও আমাকে মানে যেহেতু তখন উবার ফুবার অত কিছু নেই আর অত টাকাও থাকতো না উবার নিয়ে যাব, ও আমাকে বাড়ি ছেড়ে দিত যত রাতেই আমাদের রিহার্সাল চলুক না চলুক। ধরো 11টায় শেষ হচ্ছে রিহার্সাল, ও আমাকে রিক্সা করে বাড়ি নিয়ে যেত। এই সুরজ থাকে এই বিক্রমগড়ের একদম বস্তির মধ্যে, একদম ছোট্ট ঘুপচির মধ্যে থাকে। কবির সিং রিলিজ করার পরে এ আমাকে হঠাৎ করে একদিন লর্ডসের মোড়ে দেখে। আমি এসেছিলাম কলকাতায় কোনো কারণে, হয়তো আমি লর্ডসের মোড়ে হাঁটছি। সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যা, আজকে তোমায় বাড়ি যেতেই হবে। আমি আরে ভাই 10:30 11টা বাজ। না না, আজকে একটু চলো, আমার 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 যেতেই হবে, আমার বোন তোমায় দেখতে চায়। হ্যাঁ ঠিক আছে, যাই। গেলাম ওর বাড়িটা মানে কি বলবো, মানে তুমি বুঝতেই পারছো কেমন একদমই, বাড়ি। হ্যাঁ। ওখানে প্রায় 6-7 জন থাকে। ওরা প্রায় ঘুমোচ্ছিল, মানে ওর মা ঘুমোচ্ছিল, ওর দাদা বৌদিও ঘুমোচ্ছিল, ওর বোন জেগেছিল। আর ওদের বাড়িতে না একটাই প্লাস্টিকের চেয়ার। ওই প্লাস্টিকের চেয়ারটা পুরো বাড়ির মাঝখানে রাখলো। আমার মনে হলো আমি সিংহাসনে বসছি। I felt like a king. I didn't want to feel that, but I felt like somebody is making me feel so royal. ঠিক। আমার কাছে তখন ওই মানে আমি অনেক 5 স্টার হোটেলে গিয়েও অনেক ওই তোমার হয় না ফেলিসিটেট করে বা এইসব করে, এগুলো পেয়েছি। থ্যাঙ্কফুল টু দেম, গ্রেটফুল টু দেম, বাট দিস ওয়াজ সো মাচ মোর দ্যান অল অফ দ্যাট। ঠিক। ওই যে আমার ছোট্ট একটা মিষ্টিও খাওয়ালো, ইট ফেল্ট সো গুড। আর এটা আমি পপুলার ছবি ছাড়া হয়তো এই জায়গাটা পৌঁছাতে পারতাম না বলে আমার মনে হয়। ঠিকই। এবং তার সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা যেটা বললে, সেটা হলো শাহিদ কাপুর এত বড় একজন স্টার, আর তোমার চরিত্রটা এরকম না যে, যদিও সেটা হিরোর বন্ধু কোট আন কোট, বাট স্টিল তোমার চরিত্রটার একটা অ্যাকসেপ্টেন্স ছিল, বা তোমার চরিত্রটার একটা খুবই খুবই একটা ক্যাটালিস্টের ভূমিকাও ছিল সেটাও। এবং বারবার ঠিক ঠিক সময়ে ওই চরিত্রটা বারবার আসে। শাহিদ কাপুরের সঙ্গে অভিনয় করার এক্সপিরিয়েন্সে বা অভিনয় করতে ইন্টিমিডেটেড হওনি কখনো? শুরুতে হয়েছিলাম, নট বিকজ অফ হিম বিং শাহিদ কাপুর, জাস্ট দ্য এন্টায়ার এনভায়রনমেন্ট। বাট আমি একটা জেনুইন কথা বলবো স্যার, আমার নিজের ব্যাপারে কথা বলতে এইসব ব্যাপারে খুব অকওয়ার্ড লাগে। আমার পারফরমেন্স আমি পারি না খুব একটা, কি বলবো আপনাকে। আপনি আমার ফিল্মের ব্যাপারে জিজ্ঞেস করুন, আমি সব বলে দেবো যে এই ডিরেক্টরটা কী করে। আই লাইক টকিং অ্যাবাউট দ্যাট, সব প্রসেস নিয়ে কথা বলতে আমার খুব ইন্টারেস্টিং লাগে। এবং পরের ফিল্মটাই করেছিলাম ধামাকা বলে একটা ফিল্ম, রাম মাধবানি। হি ইজ আ 360 ডিগ্রি সিস্টেম ডিরেক্টর। মানে উনি জানি না, মানে ওনার বিশ্বাস হচ্ছে ধরো এইটা সেট আপ, the camera person will not move a single piece of furniture because every piece of furniture also has an emotional continuity to take a shot. So the DOP has to figure out a way to capture the actors. আর উনি স্ক্রিপ্টে বিষয়টা সিনসে ডিভাইড করেন না, চ্যাপ্টার্সে ডিভাইড করেন, অ্যান্ড ইচ চ্যাপ্টার ইজ লাইক 15 pages long. So you're going on a single take of 15 pages. সিঙ্গেল টেক। ওটার 3টে উনি টেক বলেন না, পাস বলেন। সো দেয়ার উইল বি 3 passes অফ দ্য সেম। আচ্ছা, ইন্টারেস্টিং। মাল্টিক্যাম সেট আপ। হ্যাঁ, ইট ওয়াজ লাইক ডুইং থিয়েটার ফর আস। অ্যান্ড যদি এই স্পিকারটা থাকে বা কোনো ফিল্মটা একটা ওই জার্নালিস্টের ওপরে ছিল অ্যান্ড এভরিথিং, সো এভরি টক ব্যাক ওয়াজ অপারেশনাল। আ কফি মেশিন ওয়াজ অপারেশনাল, কারণ অ্যাক্টর যদি মনে করে আমি কথা বলতে বলতে হঠাৎ কফি পোর করবো, that needs to be operational. And he gave that. It's a nightmare for the crew. It's a nightmare, but for actors it was a dreamland. আবার কবির সিং এর প্রসেসটা প্রচণ্ড ইন্টেন্স। Sandeep Reddy Vanga is like, until and unless I get my shot, I'm going to brutalize you. And he wants that. And you forgive the process once you watch the film. ভালো খারাপে যাচ্ছি না, হোয়াট আর ইউ ওয়াচিং। আমি কি সোহমকে অ্যাট অল দেখতে পাচ্ছি? সেটা যদি না পাই, আর এটা তো আমি বলতে পারবো না, আমার সবচেয়ে কাছের বন্ধু বলেছে আমি সোহমকে দেখতে পারিনি, কারণ ওরা সবচেয়ে বেশি ভালো বুঝবে।
ওরাই তোমাকে চেনে। ওরাই আমাকে চেনে। হ্যাঁ, হ্যাঁ। আমি 100টা জায়গায় শুনতে পারি যে তুমি ভালো অভিনয় করেছো, তো ওরা যদি বলে যে আমি তো সোহমকে খুঁজে পেয়েছি এটাতে, মানে আই হ্যাভ ফেল্ড। যতই স্বাভাবিক কেন ওই সাবলীল অভিনয় যা সব আজকাল অ্যাডজেক্টিভস ইউজ, আই হ্যাভ ফেল্ড। আই নো আই হ্যাভ ফেল্ড। I couldn't be the character. I'm using a version of me in, of course, ওটা তো হবেই, মানে you cannot escape 100% of yourself, কিন্তু যদি সেটা খুব অ্যাপারেন্ট হয় তখন সেটা প্রবলেম্যাটিক হতে পারে। কিন্তু এই প্রসেসেসগুলো খুব ইন্টারেস্টিং লাগে আমার। সিটাডেল হানিবানি বলে আমি একটা কাজ ওটাই আমি করেছি। জাস্ট জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে রাজেন ডিকের প্রসেসটা কিরকম? লিবারেটিং, ফ্রিডম, প্রচুর ফ্রিডম, মানে ইম্প্রোভাইজেশনসের আচ্ছা, ম্যাসিভলি। যদিও সিটাডেল এমনই একটা কাজ যেটা দে হ্যাড টু ফলো সার্টেন ডিরেক্টিভস অফ রুসো ব্রাদার্স এজ ওয়েল। একদম। তাই এটা ওদের মানে কি বলবো, মানে ফ্যামিলি ম্যান বা ফার্জির যেই সেট আপটা বা গানস অ্যান্ড গুলাবসের যেই সেট আপটা, ওদের একটা কোথাও গিয়ে একটা রেস্ট্রিক্টেড সেট আপে কাজ করতে হচ্ছিল বলে আমার মনে হয়। কারণ দে হ্যাভ টু অ্যাডহিয়ার টু আ পার্টিকুলার ইউনিভার্স যেটা আগে ক্রিয়েটেড হয়ে ঠিক, গেছে, একদমই, হ্যাঁ। তারই একটা ডিরেক্টিভে কাজ করতে হবে। কিন্তু যেরকম আমি এতটা ফ্রিডম, আমার যে ক্যারেক্টারের নাম ছিল লুডো, এই নামটা পর্যন্ত আমি দিয়েছি। আগে আমার ক্যারেক্টারের নাম ছিল আনওয়ার। আমি বললাম আমার পাশের জনের নাম বানি আর তার পাশের জনের নাম চাকো, আমার নাম হঠাৎ আনওয়ার কেন, আর আমি এত সিরিয়াস কেন, করে দাও লুডো, অ্যান্ড দে ডিড ইট। ওই একটা গোটা সিন ছিল, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, ওই একটা অ্যাক্সিডেন্ট ক্রিয়েট করতে হয়, ওটা পুরোটা ইম্প্রোভাইজড। পুরোটা ইম্প্রোভাইজড। ওটা জাস্ট লেখা ছিল দ্যাট দে হ্যাভ টু ফেক অ্যান অ্যাক্সিডেন্ট। হয়তো 2-3টে টেক নিয়েছে, সেটা বলছি না, কয়েকটা হয়তো ইনপুট দিয়ে দিয়েছে, এটা পারলে বল বা এটা পারলে বলিস না, সেই বিষয়টা ডিজাইন করে আবার, বাট ম্যাসিভ ফ্রিডম। আর খুব মজা পেয়েছি এই কাজটা করে। এই ফ্রিডম, আর তুমি মানে 3টে কাজ বললে, 3টে আলাদা আলাদা প্রসেস সম্পূর্ণ। একদম। তোমার পার্সোনালি তোমাকে যখন ধরো কেউ, অনেক অভিনেতা থাকে যারা মানে যেমন সুজিত সরকারের সঙ্গে কথা হচ্ছিল, সুজিতদা বলছিলেন যে অমিতাভ বচ্চন হলো মানে একজন এরকম অভিনেতা যিনি প্র্যাকটিস করে পুরোটা রিহার্স করে করতে চান। আবার ইরফান খানের সঙ্গে যখন কাজ করেছেন তার ওইটা ব্যাপার না, সে ওই মুহূর্তটাকে ইয়ে করতে চায়। তোমার এই 3টে প্রসেসের মধ্যে তোমার নিজের রিয়েলাইজেশনে কি পরিবর্তন হলো? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আই এম সরি, আইল টেক আ লিটল টাইম টু আনসার দিস। একদম। আমার মনে হয় ইট হ্যাজ টু বি আ মিক্স অফ এভরিথিং। মানে আই এম সরি, আইল এক্সপ্লেন দিস আনসার। মানে আমি বলতে চাইছি যে আমার রিহার্সালটাও ইম্পর্টেন্ট, আবার ওই মুহূর্তে গিয়ে লেট দ্য ম্যাজিক অলসো ফ্লো। রিহার্সালটা ইম্পর্টেন্ট নট জাস্ট টু রিহার্স লাইন্স। রিহার্সালটা এই কারণে ইম্পর্টেন্ট, আমি তোমায় ধরো চিনি না, আই মে মিট আ কো অ্যাক্টর যাকে আমি একদমই হয়তো প্রথমবার দেখছি। আমি চাইবো যে তার সাথে যদি আমার 10 দিন কি 5 দিন ওয়ার্কশপ হয়, কি তারও বেশি হলে আরও ভালো, আমাদের একটা কেমিস্ট্রি ডেভেলপ করে যাবে। উই উইল গেট টু নো সামথিং অ্যাবাউট ইচ আদার, যেটা আমরা ইউটিলাইজ করতে পারবো অন সেট। নাও ওয়েদার দ্যাট ওয়ার্কস অর নট সেটা তো অডিয়েন্স ডিসাইড করবে। ফিল্মের আরও অনেক কম্পোনেন্টস আছে, এডিট আছে, এই আছে, অনেক কিছু আছে, বাট অ্যাটলিস্ট উই উইল ফিল ভেরি কমফোর্টেবল অন সেট। রাইট। এক্সাম্পল হচ্ছে, আমি একটা বাংলা ফিল্মই করেছিলাম, ব্রহ্মা জানেন গোপন কম্মটি বলে, রীতা বরির সাথে। ওখানে উই ডিসকাস যে হোয়াট ডু উই অ্যাবসলিউটলি হেট, বোথ অফ আস ডিসকাস দিস। আমরা দুজনেই কি হেট করি, দুজনেই বললাম ইনকম্পিটেন্স। সো উই কানেক্টেড অন দ্যাট পয়েন্ট। রাইট। তো আমি এটা অ্যাজ অ্যান এক্সাম্পল দিলাম। কারেক্ট। তার মানে তুমি যেটা বলছো সেটা হলো ওই ম্যাজিকটার স্পেসটা রেখে ইউ হ্যাভ টু বি কারেক্ট। You have to know the other person. No, মানে not know them completely or anything, just to develop a vibe with them. ওইটাই আমি নেক্সট বলতে চাচ্ছিলাম। একটা তো এনার্জি হয় একটা সিনের, এবং সেটা দুটো হিউম্যান বিং যখন থাকে সে এনার্জিটা ফ্লো করে, সেটা বোধহয় কোথাও গিয়ে একটা ম্যাচ করে গেলে দ্যাট হেল্পস। কারেক্ট। বম্বেতে এত বড় বড় কাজ করার পর যখন বাংলায় কাজ করতে এসছো, ডিফারেন্স কি মনে হচ্ছে? We are taking ourselves too seriously and then not being able to produce anything. We have to, মানে কি বলবো, আমি
অনেক এরকম, যেরকম আমি ইন্দ্রনীল স্যারের পডকাস্টটা তোমার চ্যানেলে দেখেছি, আমার ম্যাসিভ ফ্যান অফ হিস ফিল্ম ফড়িং, খুব ভালো লেগেছিল। এইটার এক্সিস্টেন্সটাও যেমন লাগবে, একটা বহুরূপীর এক্সিস্টেন্সও লাগবে। আমার মনে আছে আমি বেলা শুরু দেখতে গেছিলাম, বিকজ আই এম প্রিটি ক্লোজ টু উইন্ডোজ জেনারেলি, মানে দে আর লাইক ফ্যামিলি টু মি রাইট নাও। আমি বেলা শুরু দেখে আমি কিছু এক্সপেক্ট না করেই গেছিলাম ফিল্মটা। সবাই বলছিল খুব পপুলার ফিল্ম, দেখি কেমন লাগবে অ্যান্ড এভরিথিং। ওখানে একটা কনভারসেশন ছিল বিটুইন ঋতুপর্ণা ম্যামস ক্যারেক্টার অ্যান্ড সৌমিত্র স্যারস ক্যারেক্টার, যেখানে ঋতুপর্ণা ম্যাম বলছে দ্যাট আমার partner is a homosexual, but he is my partner and I would like to spend the rest of my life with him just as a friend. And we are pretty independent of each other, সেই হিসাবে। এরম একটা কনভারসেশন একটা বাংলা পপুলার ছবিতে থাকা আমার কাছে ইজ এ স্টেটমেন্ট, যেটা নিয়ে ডিরেক্টরও 5টা জায়গায় 5টা কথা বলেনি। সে কিন্তু ইন্টারভিউজে গিয়ে বলেনি যে আমি এই সিনটা রেখেছি, এটা প্লিজ দেখো। তো আমার মনে হয় এরকম কয়েকটা মানুষের দরকার যারা এই কাজগুলো করতে পারছে, আর তাদেরকেই আমাদেরকে ওই কাঠিটা না করে এগিয়ে রাখার খুব দরকার। ছোটদের ছবি যেটা কৌশিক স্যারের বানানো, আই ডোন্ট থিঙ্ক দের ইজ আ ফিল্ম লাইক দ্যাট ইন দি এন্টায়ার ইন্ডিয়ান ডায়াসপোরা, কিন্তু আমরা সেলিব্রেটই করতে জানি না। ইটস অল অ্যাবাউট ইউর পার্সপেক্টিভ। আজ এই ছোটদের ছবি যদি একটা মালায়ালাম ফিল্ম হতো কি একটা কন্নড় ফিল্ম হতো, ইউ উড হ্যাভ সিন দ্য সেলিব্রেশন অফ দ্যাট ফিল্ম। Even a film like জ্যেষ্ঠপুত্র, even a film like say পদাতিক, আমি শুধু নাম করা ডিরেক্টরসদের ফিল্ম বলবো না, আমি বলবো যে লেট আস সেলিব্রেট এভরি কাইন্ড অফ ফিল্ম, এভরি কাইন্ড অফ ডায়াসপোরা দ্যাট দে আর ট্রাইং টু কেটার টু। হ্যাঁ, তাদেরকে সেলিব্রেট করে তাদেরকে একটা জায়গায় আমাদেরকেই নিয়ে যেতে হবে, সো দ্যাট উই ক্যান ক্রিয়েট আ মার্কেট যেটা ইজ ইনক্লুসিভ অফ অল অ্যান্ড নট এক্সক্লুসিভ। তাহলে আর কমপ্লেন থাকবে না। আমাদের কেন আমাদের লাইফ কিছু ডিফিকাল্ট নয়, কিচ্ছু ডিফিকাল্ট নয়। আমি তো তোমায় বললাম শুরুতে, ওই বাবা মার কথা ভাবো যাদের ছেলেরা তাকে তাড়িয়ে দিয়ে তারা এখন বাস স্ট্যান্ডে থাকছে। আমরা কি 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 রাইট আছে আমাদের কমপ্লেন করার? হোয়াট আর উই কমপ্লেনিং অ্যাবাউট? পলিটিক্স। You deserve the government that you chose. You only chose it. You only chose it. সেটা whatever be the reason for it. Electoral politics, we are still a democracy. Hopefully we will be one by the end of this decade. But you chose it. What are you complaining about? You chose this guild. You chose the representatives of it. Now we have to create budget নেই। আরে কোরিয়াতে ছবি হয়নি এর আগে কম বাজেটে, ইরানের ছবি হয়নি এর আগে কম বাজেটে, নিশ্চয়ই এখনো হচ্ছে। ট্যাক্সিতে কি টাকা লেগেছিল জাফর পানাহির একটা ফিল্ম বানানোর জন্য? লোকটা মানে প্রায় প্রাণহারা হয়ে গেছিল, আমরা সবাই জানি। হ্যাঁ, তারপর দিস ইজ নট আ সিনেমা বানিয়ে ফেলল। হ্যাঁ, কি ওর ফিল্মটা কি লেগেছে? ওর একটা ওয়েব ক্যাম দিয়ে শুট করা যায় ফিল্মটা। একদমই তাই। কন্টেন্ট যদি থাকে, বাজেটটা সবসময় ম্যাটার। উই আর গিভিং এক্সকিউজেস বলে আমার মনে হয়। অ্যান্ড উই হ্যাভ টু অলসো সেলিব্রেট সাইমালটেনিয়াসলি অ্যান্ড সেলিব্রেট হোল হার্টেডলি। নট এই তুমি দারুণ করেছো, জানো তো তুমি দারুণ করেছো, তারপরে ঘুরে গেল এই তো কিছু, এগুলো তো সব পেড, এগুলো পেড, ইনঅর্গ্যানিক। আরে ওয়াই ম্যান, পিপল আর ওয়ার্কিং হার্ড, লেটস সেলিব্রেট দেম। তথাগত মুখার্জি মেড সাচ আ বিউটিফুল ফিল্ম কল ভটভটি। আমি কাজ করলাম তথাদার সাথে, একটা ফিল্ম বেরোবে গোপনে মদ ছাড়ান বলে। হোয়াট আ বিউটিফুল এক্সপিরিয়েন্স আই হ্যাড উইথ হিম। নাও হি হ্যাজ টার্নড আউট টু বি আ সিনিক। আই লাভ হিম। থেকে ও কি করবে? ও ভাবছে যে আমি তো যেটা বলার চেষ্টা করছি সেটা বলতে পারছি না। শ্রমিকের সাথে কাজ করলাম, যে বেলাইন বানিয়েছে। আই ওয়ার্কড অন দিস ফিল্ম কল মায়া সত্যভ্রম, যেটা হোপফুলি আগেন এই বছরই বেরিয়ে যাবে। ব্রিলিয়েন্ট। You have such brilliant talent all around us. And what are we doing? আমরা একটা খাঁচায়, হ্যাঁ ভালো করেছিস, ঘুরে গেলাম, কি ফালতু। আরেকটা প্রবলেম আছে সোহম, খারাপ কিছু লাগলে
কাউকে বলতে পারা যায় না। আর আমার এটার বিষয়ে বিরাট বদনাম আছে। কারেক্ট আমি কিছুতেই যদি আমার কিছু খারাপ লাগে আমি সেটাকে ভালো বলতেই পারি না। এটা আমার একটা বিরাট প্রবলেম। কারেক্ট এবং সেম তাতে আমার যেটা হয়, আমার অনেক ক্ষেত্রে আমি কোনো প্রিমিয়ারে গেলাম, যদি কেউ সিনেমা দেখতে ডাকে, যদি আমার ভালো না লাগে বাই চান্স, আই অ্যাভয়েড এনি আই কন্ট্যাক্ট, পালিয়ে যাই। বাট স্যার এটা আমি শুনেছিলাম, মানে আমি একটা ফিল্ম করেছিলাম সাজদি সিন্দে কা ভাইরাল ভিডিও বলে, ওটারই ডিরেক্টর একটা প্রিমিয়ারে গেছিল যেখানে জাভেদ আখতার সাহেবও এসেছিলেন। হ্যাঁ, এটা আমার ডিরেক্টলি দেখা না, আমার ইনডিরেক্টলি শোনা, যে কেউ ধরো একটা বাজে ফিল্ম বানিয়েছে, জাভেদ আখতার সাহেব গিয়ে বলেছেন ये फिल्म सिर्फ आप ही बना सकते हो। মানেটা কি? এটা তো কারেক্ট আছে। ব্রিলিয়েন্ট, হোয়াট আ লাইন, এটা আমি ইউজ করব, এই ফিল্মটা আপনিই বানাতে পারতেন। এটা ভালো খারাপ এরপর ছেড়ে দাও, কে বুঝবে? এই সিক্রেটটা লিক হয়ে গেল। I don't know, Javed sir, please don't sue me. I don't know whether you said it. It's an indirect quote from somebody. বাট এটা একটা কিন্তু কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে খারাপটাকে খারাপও তো বলতে হবে, ভালোটাকে যেমন ভালো বলতে হবে। বাট স্যার কি হয়ে গেছে না আজকাল, আমার মনে হয় যে খারাপটাও লোকজন পার্সোনালি প্লিজ বলুক, প্লিজ পার্সোনালি তুমি জানাও খারাপগুলো কি, যে আমার এই জিনিসগুলো ভালো লাগেনি। আমার পার্সোনালি আমি সবসময় এটা খুঁজি, কে আমাকে খারাপ বলবে, ভালো তো সবাই বলছে, এক্স্যাক্টলি, আমি খুঁজে বের করার চেষ্টা করি, বল না কেউ একটা খারাপ কিছু আছে তো নিশ্চয়ই, আমার তো সব ভালো হতে পারে না, কারেক্ট, তো খারাপটা বলুক। কিন্তু জেনারেলি দেখি সবাই বলছে না না দারুণ হয়েছে। আমি ইনফ্যাক্ট ধরো এই পাটালিগঞ্জে পুতুল খেলা বেরিয়েছে, তুমি আমাকে দুটো ভালো কথা বললে, তুমি যদিও এখনো ফিল্মটা দেখো, আমি চাইবো যে তুমি দেখো, কিন্তু এই ফিল্মটার ব্যাপারে শ্রমিক আর অভিরূপ একটা বড় পোস্ট দিয়েছে যে খুব ভালো হয়েছে, খুব এসেছি। আমি তাও তাদের নিচে লিখলাম যে পার্সোনালি আমাকে প্লিজ জানিও কিছু খামতি থেকে থাকলে, প্লিজ বলো, আই উড লাইক আ ডিটেল ফিডব্যাক ফ্রম ইউ। I do not know whether your Facebook post is honest enough or not. I would like to believe it is, যে তোমাদের খুব ভালো লেগেছে, I would like to believe so, but প্লিজ তাও জানিও যদি কিছু খামতি থেকে থাকে আমার তরফ থেকে, বিকজ আই নো হোয়াট দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ফিল্ম ইজ। আমি জানি আমি কী রিজনে কয়েকটা জিনিস করেছি যেটা হয়তো নর্মাল বিহেভিয়ারের থেকে একটু অ্যাকসেন্চুয়েটেড ওই ফিল্মটার জন্য, কিন্তু আই উড স্টিল লাইক টু নো হোয়াট ইট ওয়াজ লুকিং লাইক। ঠিক, অর ইজ ইট জাস্ট মাই ওন পারসেপশন যে আমি বাহ ভালো করেছে, সবাই তো ভালো বলছে, সেটাতে থেকে গেলে তুমি আর গ্রো, ইটস ইম্পসিবল টু গ্রো। আর ইন টুডেজ মার্কেট ইউ হ্যাভ টু ইটস আমাদের ডাক্তারের চাকরি, প্রায় ডাক্তাররা এভরিডে পড়তে থাকছে যে নতুন নতুন মেডিসিন কী আসছে, আমাদেরকেও এভরিডে আপডেটেড থাকতে হচ্ছে যে কী কী নতুন স্টাইলস বেরোচ্ছে। একটা ফিল্ম দেখেছিলাম আনাদার রাউন্ড বলে, ম্যাডস মিকেলসন অভিনীত, উইন্টারবার্গ ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টরস। লোকটা 3বার কেঁদেছিল ম্যাডস মিকেলসন, 3বার আলাদা আলাদা কারণে, আলাদা আলাদা ভাবে। আমাকে যখন কেউ বলে আমি ভালো অভিনেতা, আমি বলছি তুমি কিছু দেখোই নি ভালো অভিনেতা, আই এম প্রবলি দ্য ওয়ার্স্ট, আই এম নট ইভেন ক্লোজ। সো উই হ্যাভ টু বি অ্যাওয়্যার না যে কোথায় অভিনয় পৌঁছে গেছে। একদমই তাই, এবং সেই অ্যাওয়ারনেসটা না থাকলে তো তোমার জার্নিটাই শেষ হয়ে যাবে। আর আমাকে উঠতে বলা হচ্ছে। হ্যাঁ, আর আমার তো সবসময় মনে হয় দিস ইজ এ জার্নি না, এই যে তুমি কন্টিনিউয়াসলি যদি ইফ ইউ আর ট্রাইং টু গ্রো, দিস ইজ এ জার্নি। আমার মনে হয়, আমি সবসময় কথাটা বলি যে মজা তো জার্নি মে, ডেস্টিনেশন মে তো হ্যাঁ নেই, তোমার তো কোনো ডেস্টিনেশনে পৌঁছানো নেই। বাট স্যার আই উইল অলসো বি অনেস্ট, আই এম ভেরি ফিয়ারফুল। সেটাও তো কেন বলুন তো? ফিয়ারফুল এই কারণেই, গ্রোথের ব্যাপারে তো কথা বলছি যে গ্রোথটা দরকার, যে এখান থেকে এখানে পৌঁছাতে গেলে ইউ হ্যাভ টু স্টে আপডেট। চেষ্টাও করছি যে কীভাবে করা যায়, নতুন নাভারাসা কী করে শেখা যায়, এটা কী করা যায়, ওটা কী করা যায়। আর প্রত্যেকটা ফিল্মের তো একটা নতুন কিছু এমনিই শেখায়। একদমই, যেমন এইটার ক্ষেত্রে আমি বেনি পুতুলের নাচটা শিখেছিলাম অ্যাকচুয়ালি ফ্রম অ্যান আর্টিস্ট হু প্র্যাকটিসেস দিস আর্ট ফর্ম, আর প্রপারলি শিখেছিলাম পুরো 2 মাস ধরে। তো বাট সামহাও আমার ফিয়ারটা হচ্ছে কেজড হয়ে যাচ্ছে, আমার গ্রোথটা বন্ধ হয়ে যাবে হয়তো। কেন মনে হচ্ছে এটা? সোশ্যাল ডিলেমাসগুলোর জন্য, ব্র্যান্ডিংয়ের জন্য, কনজিউমারিজম, ইউ হ্যাভ টু বি, হ্যাঁ কনজিউমারিজম নয়, কনজিউমার ফেটিসিজম। আচ্ছা, মানে ব্র্যান্ড হতে হবে তোমাকে সোহাম,
তুমি রাস্তায় নেমে পোস্টার বিলি করবে কেন? তুমি একটা ব্র্যান্ড। কে বলেছে ভাই? 10 জনকে গিয়ে বলতে হবে হয়তো এটা কে, তারা বললে আমার সিনেমার নাম বললে হয়তো 2 জন চিনবে। কিসের ব্র্যান্ড? কি শাহরুখ খান নাকি কেউ? শাহরুখ খানও কনস্ট্যান্টলি ইভলভ করতে থাকছে। আমরা কে? উই ক্যানট, উই হ্যাভ টু, ওই কেজটার জন্য আমার ভয়। যে যদি ওটাতে ঢুকে ওরে পড়ো বাই চান্স, বাপরে বাপ, ঢুকছিলাম আস্তে আস্তে। ওটার থেকে আই হ্যাভ টু বি ভেরি অ্যাওয়্যার। আই ক্যানট বি, অ্যান্ড ইটস আ কোম্পানি দ্যাট ইউ কিপ অলসো না কিছুটা। হ্যাঁ ইউ আর দ্য কোম্পানি দ্যাট ইউ কিপ। একদম। ওই জায়গাটায় কমপ্লিসেন্ট হয়ে গেলে তুমি গেলে। আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু আমি জাস্ট নিজের ব্যাপারটা বলছি যে আমার এটা হয়, ইফ আই গেট ওয়ে টু কমফোর্টেবল ইন মাই সারাউন্ডিংস, আই স্টপ গ্রোয়িং, আই গেট স্ট্যাগনেটেড। এবং সেটা তোমার ফিয়ার, ম্যাসিভ ফিয়ার, ম্যাসিভ দ্যাটস মাই অনলি ফিয়ার বলতে পারো। ইটস মাই অনলি ফিয়ার। ইফ মাই অনলি ফিয়ার ইজ স্ট্যাগনেশন, কারণ আই হ্যাভ চোজেন দিস লাইফ অনেক ভেবে চিনতে। স্ট্যাগনেশন, ইফ স্ট্যাগনেশন ওয়াজ মাই আনসার, তাহলে তো আমি 9টা 5টার চাকরি করতে পারতাম। ঠিকই, একদমই তাই। আমি 9টা 5টার, আমার বাবা সারা জীবন 9টা 5টার চাকরিই করেছে, আমি একদমই ইনসাল্ট করছি না, বাট আমি বলছি, আমি শুরুতেই বললাম ইটস আ ভেরি ডিফিকাল্ট জব, কিন্তু আমি তো এটা করছি ফর আ পার্টিকুলার রিজন। আমার যদি নিজস্ব গ্রোথই বন্ধ হয়ে যায়, আর আমি নিজেকে একটা রেপিটেটিভ সাইকেলে একইভাবে অভিনয় করে নিজেকে প্রেজেন্ট করতে তোমায় থাকি, তুমিও কালকে বলবে না বস যে সোহাম এটা কী করছে, হি ইজ বিং দ্য সেম ইন অল অফ হিজ ফিল্মস, আই এম নট লাইকিং সোহাম এনিমোর। অবভিয়াসলি সেই ভয়টা তো থাকারই কথা, কারণ যেই ভয়টা কোথাও গিয়ে আমরা আজকে, মানে ছোট মুখে বড় কথা বলবো না, কিন্তু কোথাও গিয়ে উই ক্রিটিসাইজ আ পঙ্কজ স্যার টুডে। ঠিক, ফর রিপিটেটিভনেস Sometimes Sometimes, I yeah. love him, there's no doubt about that, but sometimes we feel না যে রেপিটেশন হচ্ছে কয়েকটা। আমার মনে হয় সেই জন্যই ওই ব্রেকটা নিলেন উনি। থ্যাঙ্কফুলি, থ্যাংক গড, থ্যাঙ্ক মানে গড। আর ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আর্ন মানি, ইট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ এই সুযোগগুলো এরা প্রচুর স্ট্রাগল করে পেয়েছে। ঠিক, 40-45 বছর পর ওরা পেয়েছে একটা জায়গা। একদমই। কেন ইউটিলাইজ করবে না ফর দোজ লিমিটেড নাম্বার অফ ইয়ার্স? পুরোপুরি এক্সপ্লয়েট করুক। বাট ওই যে পঙ্কজ স্যার বলেই গ্রেট অ্যাওয়ারনেসটা আছে, জানে কখন ব্রেকটা নিতে হবে, এবং জানে যে ওকেও নিজেকে নতুনভাবে 100% রিইনভেন্ট করতেই হবে। ওই স্ট্যাগনেশনটায় মানে চলে আসলে এটাই ভয়, যখন তুমি ছোট বয়স থেকে কাজ করা শুরু করে দিয়েছো না, এটাও একটা কিন্তু ফিয়ার। তুমি তো অনেক ছোট বয়স থেকে এক্সপোজড হয়ে যাচ্ছ, তুমি নতুন কি দেবে? আর তুমি ধরো নতুন কিছু দিতেও চাইছো, সেটার অ্যাকসেপ্টেন্স খুব কম। আরে সোহাম এই ফিল্মটাতে তো হাসলো না যেভাবে ও মিষ্টি করে হাসে, আরে হাসির ক্যারেক্টারই নয় বস। ট্রু। When the audience decides what to demand from you, then you deciding what to give them. There lies the dichotomy. এই ডাইকটমি ওয়ার্ডটা যাচ্ছেই না। ডাইকোটমি ওয়ার্ডটা যাবে না, ডাইকোটমি তো যাবেই না, কারণ ডাইকোটমি ইজ, আমার তো মনে হয় সারা পৃথিবী ডাইকোটমিতে চলছে। প্রত্যেকটা মানুষের মধ্যে, ধরো আমি যদি বলি তোমাকে কনফ্লিক্ট মানে কি? কনফ্লিক্ট মানে দুটো এন্টিটি আছে, যদি তাহলেই তো কনফ্লিক্ট তৈরি হয়, নাহলে তো কনফ্লিক্ট থাকবে না। তা আমাদের মধ্যে তো অলরেডি আমরা বলেই দিচ্ছি যে আমাদের ভেতরে দুটো মানুষ আছে, দুটো কিংবা বেশি, যারা কন্টিনিউয়াসলি লড়ে যাচ্ছে, তাই নয় কি? তো এটা যদি আমরা নিজেরাই বলে দিই, তার মানে তো অলরেডি আমরা ডাইকোটমিকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। কারেক্ট। তো আপনার ডাইকোটমি তো সারা জীবন থাকবেই। বাট স্যার, হোয়াট ইজ ইয়োর বিগেস্ট ফিয়ার? বিগেস্ট ফিয়ার? নট টু রিপিট মাইসেলফ এভার। ওকে, কারণ আমার বিগেস্ট, দ্যাটস ইয়োর বিগেস্ট উইশ আই উড সে, নট টু রিপিট। ঠিক আছে, ফিয়ারের কথা যদি আরেকটু বলতে হয়, আমি না আমার জীবনে নিজের সঙ্গে প্রচুর মিথ্যে কথা বলেছি নিজেকে, আর আমার ফিয়ারটা হলো, আর আমি অনেক কষ্ট করে একটা পয়েন্টে এসেছি যেখানে আমার সঙ্গে নিজের সঙ্গে আমার একটা কনভারসেশন আছে, যে কনভারসেশন আমি কন্টিনিউয়াসলি নিজেকে করতে থাকি, মানে বকতে থাকি, আবার ওটা হচ্ছিস না তো ভুল করেও দেখিস, মানে এটা আমার কন্টিনিউয়াসলি চলতে থাকে, এবং সামহাও আমার মনে হয় এটা আমাকে সেন রাখে, আমাকে একটুখানি সেন রাখার চেষ্টা করে। আমার ভয় হলো, আমি জানি
যে জীবনের লাইফটা যেভাবে নিয়ে যাবে আমাকে, সেখানে অনেক কিছু দেখবো। আই ডোন্ট ওয়ান্ট টু প্রেডিক্ট, কিন্তু আমি অনেক কিছু দেখবো। আমার ভয়টা হলো কখনো গিয়ে যাতে আমার ভেতরে ওই মিথ্যে কথা বলার টেন্ডেন্সিটা আর না আসে, এবং কোথাও গিয়ে ধরো আমি কোনোদিন যদি ফেম টেম পেয়ে যাই, এখানেও একটু ফেম আমি পেয়েছি, কিন্তু এইটাতেও আমার মনে হয় একদিন অ্যাওয়ার্ড নিতে গেছি, অ্যাওয়ার্ড নিতে গিয়ে আমার মনে হচ্ছে অ্যাওয়ার্ডটা নিলাম, নেওয়ার পর ফেসবুকে পোস্ট করতে ভয় লাগছে আমার। কেন? কারণ হলো আমার মনে হচ্ছে হ্যাঁ, এটা কি আমি নিজেকে একটু বেশি বার্তা দিয়ে দিচ্ছি? আমি কি নিজেকে একটুখানি বেশি ভেবে ভেবে ফেলবো না তো এরপর? মানে কিছু লোক রাস্তায় চেনে বলে নিজে ভাই তুমি না কিছু একটা হয়েছে, এইটা করে ফেলবো না তো? স্ক্যারি, খুব আমার এটা খুব ভয় লাগে। অ্যান্ড সিরিয়াসলি আমার এটা প্রচণ্ড অসুবিধা হয়। ইনফ্যাক্ট মানে আমার যারা টিম প্রেমাশিসুর সঙ্গে অনেকবার কথা হচ্ছে আমার এই বিষয়ে, যে এটা হয়ে যাচ্ছে না তো, যদি কখনো হয়ে আমাকে প্লিজ বলে দিস। কিন্তু আমি যদি নিজে না বুঝতে পারি তাহলে কিন্তু আশেপাশের লোকজনকেও আমি ওইভাবে বলে রেখেছি, আমাকে বলে দিস কিন্তু কোনো একটা গ্লিমস অফ অহংকার দেখা যাচ্ছে না তোমার মধ্যে। কারেক্ট, এইটা আমার বিরাট ভয়। কারণ আমার মনে হয়, দেখো আই এম এ ভেরি কিউরিয়াস পারসন, বুঝলে? সারা লাইফ জুড়ে আই এম এ ভেরি কিউরিয়াস পারসন, এবং আমার মনে হয় কিউরিওসিটি ইজ সামথিং that skills the cat, that saves the cat. মানে আমার কাছে ওটা মনে হয় যে ইট ইজ লাইক, এটা থাকতেই হবে একটা মানুষের মধ্যে, না হলে সে কিছুই করতে পারবে না। এটা আমার মনে হয় সবার মধ্যেই আছে, না হলে আমরা সবার মধ্যে নেই, তোমারটাই আমি শুনছি। হ্যাঁ, মানুষই না তাহলে আমরা, মানে যদি কিউরিওসিটি সেই অর্থে না থাকে, খুব খারাপ লাগে যাদের মধ্যে থেকে কিউরিওসিটিটা কমে গেছে, বা যারা একটা পয়েন্টে, ছোটবেলায় আমরা কিউরিয়াসই জন্মাই, আমাদের প্রত্যেকটা জিনিস মনে হয় নতুন, এটা কি ওটা কি, হাত দিয়ে দেখতে চাই, সব বাচ্চা করে। আস্তে আস্তে আমাদের কিউরিওসিটিটাকে মেরে ফেলা হয়। সেইটা আমার একটা ভয় আছে যাতে ওটা অন্য কোনোদিন না যায়। দিস ইজ মাই ফিয়ার। রাইট, না আই এগ্রি উইথ ইউ সামহাউ। সেম বলবো না, বাট ইটস অন দ্য সিমিলার লাইনস। বেশ, আমরা মোটামুটি অনেকটা সময় জুড়েই আড্ডা মারলাম। আমরা প্রায় শেষের দিকে একটা কথা জিজ্ঞেস করি, যেটা আমার মনে হয় ইজ অ্যাবাউট প্রসেস। আমি প্রত্যেকটা অভিনেতার ক্ষেত্রে জানতে চাই যে প্রসেসটা কি। সেটা আমাকেও কোথাও একটা, আমি অনেক সময়, কারণ আমার মনে হয় যত মত তত পথ, যেরকম তো যত একটা তত প্রসেস, আমার মনে হয় তার নিজের প্রসেসটা নিজেরই হয়, কিছু মিল হয়তো থাকে। তুমি প্রসেসটা কি কোনোদিন আইডেন্টিফাই করেছো, বা সেটা কি বোঝার চেষ্টা করেছো? করেছি, কিন্তু আবার ওটা নিয়ে অত বিজ্ঞ হয়ে যায়নি। মানে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, এটা আমি কোনো একটা ইন্টারভিউতে পড়েছিলাম যে রজার ফেডারার নেভার শোড হাউ টু প্লে দ্য টপ স্পিন, উই জাস্ট রিভিয়ার্ড রজার ফেডারার ফর প্লেইং দ্য টপ স্পিন। ঠিক। বা সচিনের যে স্ট্রেট ড্রাইভটা আমরা ভালোবাসি, উই নেভার স হাউ মেনি টাইমস হি প্র্যাকটিসড অন দ্য নেটস টু পারফেক্ট দ্যাট। তো আমার কাছে অ্যাক্টরদের প্রসেসটা ওই রকমই, মানে কি লাভ জেনে, উইটনেস ম্যাজিক। ঠিক। অ্যাল পাচিনো কীভাবে গডফাদারে অভিনয় করেছে এটা ইম্পর্টেন্ট, কীভাবে প্রসেসে পৌঁছে। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য লাস্ট পার্সন টু বি সিলেক্টেড ইন দ্য ফিল্ম, হি ওয়াজ অলমোস্ট রিজেক্টেড ইন দ্য ফিল্ম। একদম। এয়ারপোর্টে একদিন ফ্রান্সিস ফোর্ড কোপোলা দেখে বলে যে একে নেব। এটা শোনা কথা, দিজ আর অল কালেক্টেড স্টোরিজ ফ্রম হিয়ার অ্যান্ড দেয়ার। বাট ইম্যাজিন অ্যাল পাচিনো, আমি 5টা জায়গায় অ্যাল পাচিনোকে শুনিনি প্রসেস নিয়ে কথা বলতে। বাট হ্যাঁ, এইটুকুনি বলতে পারি, ফর মেবি আ লট অফ বাডিং অ্যাক্টার্স ওয়াচ ইউর চ্যানেল, তারা জানবে। আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে মোর দ্যান এনি প্রসেসেস, মেক শিওর ইউ আর হিয়ার ফর দ্য রাইট রিজনস। এখানে তুমি যদি আসো অভিনয় করবে বিকজ আমি ফেম পাবো বা ফেমাস হতে চাইবো, সেটা ইজ আ ভেরি রং রিজন টু কাম হিয়ার। সেটার জন্য অন্যান্য কিছু করো। ডোন্ট পলিউট দিস প্লেস মোর। ঠিক ঠিক। আমি খুব বড় একটা কথাই বললাম, হয়তো অনেকে ভাববে আমি অ্যারোগেন্টলি বলছি বিষয়টা, কিন্তু ডোন্ট। উই আর অল ট্রাইং টু স্কিল আওয়ারসেলস, অল যেটা বললে তুমি কিউরিওসিটি স্কিল থেকে, মেক শিওর তুমি তার আগে থিয়েটার নাই করে থাকতে পারো, কোনো ওয়ার্কশপ নাই, বাট মেক শিওর ইউ আর হিয়ার টু বি অ্যান অ্যাক্টর ফার্স্ট, দেন টু বি আ হিরো অর হিরোইন, হোয়াট এভার। এইটা আমি বলবো। আর তাছাড়া আমার প্রসেসেসগুলো প্রত্যেক কটা ফিল্মের জন্য আলাদা আলাদা হয়। আমি যাকে সবচেয়ে বেশি মানি হচ্ছি স্যানফোর্ড মাইজনো। আমিও তাই। আই ফিল লাইক এই জীবনটাই কনভারসেশনটার মতনই। ঠিক। আই সেড সামথিং, ইউ রিঅ্যাক্টেড। এই ঠিকটা তুমি বললে, একদম এই একদমটা তুমি বললে। স্যানফোর্ড মাইজনার এটাই বলে, পিঞ্চ অ্যান্ড আউচ।
আমি তোমায় চিমটি কাটলে তোমার একটা রিয়াকশন হবে। আর রেপিটেটিভ সাইকেল, তাই আমার কাছে মামাবাড়ির রেপিটেটিভ জোকসগুলো খুব ইম্পর্ট্যান্ট। ওরা একই গল্পটা বারবার বলে হাসি পায় ওদের, আর সবাই হাসেও, আমরাও হাসি, আমিও হাসি, একই গল্প অনেকবার শোনার পরেও। হ্যাঁ, একটা আমাদের ওখানে ছেলে আছে যে গন্ডগোল কথা বলে হচ্ছে, চানমান কান লাগছে তা তোমাকে আজকে। এটা আমি কিন্তু এটা কতবার মানে নর্মাল লাইফে ডিসকাস করলে লোকজন আমার পাগল বলবে, ওদের এনভায়রনমেন্টে ডিসকাস করলে প্রত্যেকবার ফানি লাগে। সো আমার মনে হয় যে প্রসেসটা শুড বি ডাইনামিক অ্যাজ এভার, মেক শিওর ইউ আর অবজার্ভিং ইচ অ্যান্ড এভরিথিং, আর ওটা না আনকনসিয়াসলি হতে থাকে। ঠিক। আর আমার মনে হয় ইনস্টিংক্ট, সানফোর্ড মাইজনারের সবচেয়ে বড় কথা হলো ইনস্টিংক্ট। এবং আমার মনে হয় যে ওই আমিও মাইজনার টেকনিক খুবই ফলো করিয়েছি। আমার ইনফ্যাক্ট একটা খুব ভালো বন্ধু তানিকা বাসু, ও এরিক মরিস সিস্টেমের উপরে প্রচুর কাজ করেছে, থ্রু বেনি দি এন্ড এভরিথিং। প্রচুর কনফ্লিক্ট হতো আমাদের, কিন্তু শি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। ঠিক, এই কনফ্লিক্টগুলোও খুব ইম্পর্টেন্ট। ওই কনফ্লিক্টগুলো খুব ইম্পর্টেন্ট। কনফ্লিক্ট ইন আর্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর আমার মনে হয় দেখো, এই যে এতজন মানুষ যারা এক একটা অ্যাক্টিংয়ের টেকনিক বানিয়েছে, যেমন গানের রেওয়াজ হয়, নাচের রেওয়াজ হয়, অ্যাক্টিংয়েরও এই কনফ্লিক্টগুলো হলো অ্যাক্টিংয়ের রেওয়াজ। আমার মনে হয় তুমি বারবার বিভিন্ন স্কুল অফ থটের সঙ্গে গিয়ে কনফ্লিক্ট করো, তোমার পার্সোনাল থটটা আরও বেশি স্ট্রঙ্গার হবে, তোমার বিশ্বাসটা আরও বেশি স্ট্রঙ্গার হবে। যখন তুমি ওই কনফ্লিক্টটাতে হেরে যাবে, তখন তুমি ভাববে ওকে, আমার অ্যাডাপ্টেশনের জায়গা এখনো বাকি আছে, লেটস রিবিল্ড মাই থট। কারেক্ট। এটাই তো ইজ দ্য রেওয়াজ। একদম। এটা একদম খাঁটি কথা স্যার। আর এটা না মানে এই প্র্যাকটিস মেক্স আ ম্যান অর আ ওম্যান পারফেক্ট, এটা একদম খাঁটি কথা, একদমই খাঁটি। ইউ উইল নেভার রিয়েলাইজ হাউ ইট হ্যাজ হেল্পড ইউ। গোপনে মদ ছাড়েন বলে আমরা যেই ফিল্মটা করেছিলাম, 2.5 মাস রিহার্সাল করেছিলাম ওটার জন্য, বিকজ ইট ওয়াজ মানে a one take sort of a film. কয়েকটা ইনভিজিবল কাটস হয়তো থাকবে, কিন্তু ইটস মোর অর লেস ওয়ান টেক ফিল্ম। এখানে একটা শট আছে আমরা প্রায় 45 মিনিট কন্টিনিউয়াসলি দিয়ে গেছি। সো এটার জন্য তো একটা রিহার্সাল লাগবে, একটা বিরাট মাপের রিহার্সাল লাগবে। তুমি জানো ক্যামেরা এই ওই হ্যানা ত্যানা, শুধু থিয়েটার হলে তাও হতো, এখানে ক্যামেরা ইনভলভ, একটা অ্যাঙ্গেল ইনভলভ, একটা পজিশন ইনভলভ, অনেক কিছু টেকনিক্যালিটি ইনভলভ, অনেক কিছু ইনভলভ। তাও লাইটস ওয়ার নট আ প্রবলেম ফর দিস ফিল্ম। তাও আমি বলছি দেয়ার আর মেনি মোর আদার টেকনিক্যালিটিস ইনভলভ। এইটার জন্য যে প্র্যাকটিসটা করেছি, এটা কি আর প্রসেস থাকতে পারে? ঠিক, ইট ওয়াজ জাস্ট কন্টিনিউয়াস নেট প্র্যাকটিস, হ্যামার করে যাও একই জায়গায়, হ্যামার করে যাও, যাতে ওই স্টেট ড্রাইভটা কাট করে লাগে। তুমি 100-এ যদি রিহার্সালে পৌঁছাও, তুমি পারফরমেন্সের দিন তুমি 80 অব্দিও যদি রিচ করতে পারো, দ্যাট উইল বি ইনাফ ফর ইউ। ইউ উইল নো দ্যাট ইউ হ্যাভ হিট দ্য মার্ক, কারণ your rehearsals will be far better than your performance until and unless magic has genuinely happened, যেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। বাট মেক শিওর তুমি ওই 100টায় পৌঁছে যাও বা 90তে পৌঁছে যাও, যাতে তুমি ওই 60টাও যাতে অ্যাকসেপ্টেবল একটা 60 হয়। কারেক্ট, কারণ এই 60টাতে তোমায় নামতে হবেই। সেটাই বেশ। আমার মনে হয় আমরা একটা পয়েন্টে এসে পৌঁছলাম যেখানে এই পুরো আড্ডাটা একটা জায়গায় নিয়ে আসা যায়। কিন্তু আমার তো তোমার সঙ্গে আড্ডা মেরে মনে হচ্ছে যে কন্টিনিউয়াস আরও অনেক কথা বললে ভালো হয়, বাট আমাদের একটা টাইম তো থাকে পডকাস্টের, সেখানে আমাদের একটা এপিসোড শেষ করতেই হয়। সরি ফর বোরিং অল অফ ইউ। আমার তো ধারণা সেটা নয়। আমার মনে হয় আমি খুবই এনজয় করলাম এই আড্ডাটা। তার কারণ হলো এমন কিছু কথা নিয়ে, জিনিস নিয়ে কথা বললাম যেগুলো নিয়ে খুব জেনারেলি কথা বলা হয় না। আচ্ছা। এবং আমি চেষ্টা করি সবসময় একটা ডকুমেন্টেশন রাখার, যে থ্রু দিস টাইম এটা তো থেকে যাবে কোথাও না কোথাও, এই কনভারসেশনটা থেকে যাবে ইন্টারনেটে। হ্যাঁ, এবং আমার মনে হয় যে যদি কিছু ভ্যালু অ্যাড করা যায় কারো জন্যই, এবং সেখান থেকে সব কিছুর মাঝখান থেকে তোমার একটা কথা দিয়ে আমি এটা শেষ করতে চাই, যে যারা অভিনয়ে আসতে চায়, তারা যদি ফেম আর টাকার জন্য আসতে চায়, তাহলে সেটা না আসাই উচিত। ফেম আর টাকাটা হলো বাই প্রোডাক্ট। একদম। তোমার কাজটাই হলো সব, বাকি সবই বাই প্রোডাক্ট। তুমি বাই প্রোডাক্টের জন্য এলে হবে না। কারেক্ট। তোমাকে আসলে খুঁজে পেট্রোলিয়ামটা বের করতে হবে। বার্ডম্যানে একটা লাইন ছিল না, পপুলারিটি ইজ দ্য স্লাটি কাজিন অফ প্রেস্টিজ। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, খুবই ডিপ কথা, কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। সো এখানেই আজকের এপিসোড শেষ করব। এবং আজকে আমি আরেকটা জিনিস করতে পেরেছি, সেটা হলো আমি কিভাবে পজিটিভিটিকে
এক্সপ্লেন করতে চাই বা পজিটিভিটির কথাটার মানে কি সেটাও বোধহয় কিছুটা বোঝাতে পেরেছি, পুরোটা হয়তো আরও থ্রু দিস এন্টায়ার অন্য এপিসোডগুলোর মধ্যেও বোধহয় আমি এটা বলার চেষ্টা করব। সো যেটা বলি সেটা আবার বলবো, স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে, বাই। থ্যাংক ইউ।